গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম এভরিবডি। মিলিয়ন ডলার রাউন্ড টেবিল স্বপ্নের দৌড়। কেন করব এমডিআরটি? সেই কারণটি আপনার কাছে অত্যন্ত স্পষ্ট এবং স্বচ্ছ হওয়া দরকার। আপনি নিজের কাছে নিজে সম্পূর্ণ শিওর হয়ে যান যে আমি এমডিআরটি হব এবং কেন হব। কারণ এই কেন বা হোয়াই, এটাই হলো মোটিভেশন। আর যে ব্যক্তি মোটিভেটেড, সে অসম্ভব কাজকে সম্ভব করে দেখাতে পারে। 1 মাসে এমডিআরটি। হ্যাঁ, ইন 1 মান্থ ইউ হ্যাভ টু কোয়ালিফাই এমডিআরটি। সম্ভব কি অসম্ভব, এই বিতর্কে না গিয়ে আমরা প্রথমেই ধরে নেব সম্ভব। আপনি কত দূর এগিয়েছেন, পিছন ফিরে তাকাবার দরকার নেই, শুধু সামনের দিকে তাকান যে আপনার কতটা কাজ বাকি, এবং এই কাজটা আপনাকে 1 মাসে কমপ্লিট করতে হবে। ইয়েস, you have to perform a very big amount of business and you have to perform well. আপনি কিভাবে করবেন এমডিআরটি এই সময়, এই 1 মাসে? আপনার কাজ কত বাকি আছে সেটা আপনি জানেন। একবার নূতন করে হিসেব করে নেবেন যে এক্স্যাক্টলি কত কাজ বাকি আছে। অনেক সময় আমাদের হিসাবের গন্ডগোলের জন্য তীরে এসে তরি ডুবে যায়। তাই প্রত্যেককে বলবো, ইউ হ্যাভ টু নো ভেরি ওয়েল হাউ মাচ অ্যামাউন্ট অফ ফার্স্ট ইয়ার কমিশন অর ফার্স্ট ইয়ার প্রিমিয়াম ইউ হ্যাভ টু ডিপোজিট in the month of December 2025 so that you can be declared $1 million roundtable qualified for the year 2026. Yes, 2026 নতুন বছর আসছে, নববর্ষ। শীতের একেবারে মধ্য গগনে যখন শীত থাকে, তখন আমরা সারা বিশ্ব জুড়ে 1 জানুয়ারিকে নববর্ষ হিসাবে আনন্দে ভরিয়ে দিই। এবছর নববর্ষে আপনি নিজেকে একটা নতুন বিষয়ে আনন্দিত করতে পারবেন, কারণ আপনি এবছর হবেন এমডিআরটি বা মিলিয়ন ডলার রাউন্ড টেবিল কোয়ালিফায়ার। ইউ উইল বিকাম ইন্টারন্যাশনাল এজেন্ট। ইউ উইল বিকাম আ টপ টাইপ, কর্পোরেট টাইপ, হাই নচ এজেন্ট। করবেন কি করে? মনের জোরে। করবেন কি করে? কাজের দ্বারা। করবেন কি করে? অ্যাকশনের দ্বারা। করবেন কি করে? কোয়ালিটির দ্বারা। সাহায্য কে করবে? আপনার চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বহু মানুষ আপনাকে সাহায্য করবে। আপনার লিডার আপনাকে সাহায্য করবে, আপনার মেন্টর আপনাকে সাহায্য করবে, আপনার বাড়ির লোক আপনাকে সাহায্য করবে, ঈশ্বর আপনাকে সাহায্য করবে, যদি আপনি আপনাকে সাহায্য করার সংকল্প করেন তবেই। সো ইউ হ্যাভ টু হেল্প ইয়োর সেলফ। ডু নট থিঙ্ক এনিথিং নেগেটিভ অ্যাবাউট এমডিআরটি। ডোন্ট কুইট, অর্থাৎ ছেড়ে চলে যাবেন না এই পথ থেকে। কারণ জীবনে সুযোগ বারবার একইভাবে আসে না। এবছর যতটা কঠিন মনে হচ্ছে, আগামী বছরগুলোতে আরো কঠিন হতে পারে। তাই এবছর আপনি যে জায়গায় আছেন সেখান থেকে এমডিআরটি করবেন, এই সংকল্প আবার নতুন করে আজ নিন। কেন এমডিআরটি করছেন? হোয়াট ইজ দ্য কজ? আপনি একটা ইনকাম লেভেলে যাওয়ার জন্য করছেন, নাকি আপনার নিজেকে প্রমাণ করার জন্য করছেন যে আমি যখন এজেন্ট রয়েছি, হোয়াই নট আই উইল বিকাম এমডিআরটি? কেন আমি হব না? যখন এমডিআরটিদের নাম ব্রাঞ্চের বিভিন্ন জায়গায় ছড়ানো, লেখানো বিভিন্ন জায়গায় থাকে, আমার নাম কেন থাকবে না? কেন আমি আমার ব্রাঞ্চের টপারদের মধ্যে থাকবো না? কেন আমার মান্থলি ইনকাম 1 লাখ টাকা করে করতে পারবো না? কেন আমি সেরার সেরা এজেন্ট হব না? আমি কেন লোনে জর্জরিত থাকবো? কেন আমার প্রতি মাসেই টাকা নিয়ে সংগ্রাম হবে? কেন আমি নিজের নামের পাশে এমডিআরটি লিখতে পারবো না? এই প্রতিটা প্রশ্নের উত্তর শুধুমাত্র এই 1 মাসে আপনার অ্যাক্টিভিটিসের ওপর নির্ভরশীল। আমি এই 1 মাসে কি করবেন এটা বলতে গিয়ে প্রথমে আপনাকে বলবো, দুটো তিনটে জিনিসে আপনাকে বেসিক্যালি খুব নজর দিতে হবে। সেটা হলো শরীর, বডি। অর্থাৎ এই 1 মাসে
আপনাকে যেন অসুস্থতা পঙ্গু না করে দেয়। আর যদি অল্প বিস্তর অসুখ করেও সেটাকে অবজ্ঞা করা অথবা দ্রুত সেটার থেকে আরোগ্য লাভ করার জন্য আপনি মেডিকেল হেল্প নেবেন, অবশ্যই নেবেন। দ্বিতীয়, আপনার মন। এই 1 মাসে 1 ঘন্টা সময়ও যেন আপনার আফসোস করে, নেগেটিভ চিন্তা করে, নেগেটিভ মানুষের সাথে কথা বলে নষ্ট না হয়। তৃতীয় বেসিক জিনিস হলো সময়। এই 1 মাসে অকাজ, ভুল কাজ বা কম গুরুত্বপূর্ণ কাজে যেন আপনি 1টা ঘন্টাও সময় নষ্ট না করেন। চতুর্থ, ঘুম, কাজ, বাড়ির কাজ, অফিসের কাজ, ফিল্ডের কাজ, রিনুয়ালের কাজ, নিউ বিজনেসের কাজ, এই সবগুলো করতে হবে, কিন্তু একটা ব্যালেন্স এবং ফোকাস। ব্যালেন্স এই যে সব কাজই করব, ফোকাস এই যে 1 মাসে আমি এমডিআরটির জন্য সর্বোচ্চ কাজ করব, নিউ বিজনেসের জন্য সর্বোচ্চ কাজ করব। আর লাস্ট বাট নট লিস্ট, দ্য বেসিক রিকোয়ারমেন্ট, দ্যাট ইজ লাভ পিপল, ডু নট হেট দেম। মানুষ অনেক সময় আপনাকে আঘাত করবে, প্রত্যাখ্যান করবে, কথা দিয়েও কথা রাখবে না। তাদের এই আচরণে নিজেকে বিচলিত করবেন না, এগুলোকে অ্যাকসেপ্ট করুন আর মানুষকে ভালোবাসুন। 5টা মানুষ আপনাকে ফিরিয়ে দিয়েছে, 6 নম্বর মানুষের ওপর এই 5টা মানুষের রাগটা দেখাবেন না। 6 নম্বর মানুষকে ভালোবাসুন, 7 নম্বর মানুষকে ভালোবাসুন, এমনকি যারা আপনাকে ফিরিয়েছে তাদেরকেও একই ভালোবাসুন। কারণ তারা হয়তো আগামী সময় আপনাকে ফেরাবে না, কিংবা এই সময়ও তারাই হয়তো আপনাকে অন্য কোনোভাবে হেল্প করবে। সো লাভ দ্য পিপল, লাভ ইয়োর কাস্টমার, লাভ ইয়োর প্রসপেক্ট, লাভ ইয়োর প্রফেশন, লাভ এলআইসি, লাভ ইয়োর প্রোডাক্ট। আপনার প্রোডাক্টকে ভালোবাসুন, প্রোডাক্টকে অন্তর দিয়ে ভালোবাসুন, যে ইয়েস, আমার প্রোডাক্ট মানুষের পরিবারে ঢুকতে পেলেই সেই পরিবারকে সমৃদ্ধ করবে। আমি এলআইসি প্রোডাক্ট দিচ্ছি মানে একটা পরিবারকে শ্রী দিচ্ছি, সমৃদ্ধি দিচ্ছি, দুশ্চিন্তা মুক্ত নতুন জীবন দান করছি। তাই আমার কাজ, মানুষ বুঝুক, কম বুঝুক, না বুঝুক, আমি সর্বোচ্চ চেষ্টা করব আমার প্রোডাক্ট মানুষের ঘরে ঘরে দিতে। কম নয়, যথেষ্ট পরিমাণ প্রিমিয়াম আমি দেব। কম নয়, তাকে তার উপযুক্ত পরিমাণ প্রিমিয়াম আমি দেব। এটাই যেন আমার টার্গেট থাকে। তাই ভালোবাসুন প্রোডাক্টকে, ভালোবাসুন আপনার প্রফেশনকে, ভালোবাসুন আপনার এলআইসিকে। এলআইসির প্রতি নেগেটিভিটি, প্রফেশনের প্রতি নেগেটিভিটি আসতেই পারে। অনেক কাজ করলে বাড়ির মানুষরাও, যারা বাড়িতেও কাজ করে না, যদি অনেক চাপ পড়ে যায় তখন তার মাথা গরম হয়ে যায়, তখন সে এই কাজের ওপরে বিরক্ত হয়ে যায়। তখন সেই বিরক্তি সে পরিবারের অন্যদের ওপরও দেখায়, কাজের ওপরও দেখায়, থালা বাসন বাটির ওপর দেখায়, জিনিসপত্রের ওপর দেখায়। আমাদেরও এমন হতে পারে। এই 1 মাসে প্রচুর কাজ করতে গিয়ে আপনার সব কিছুকে রাগ ধরতে পারে। আপনার মনে হতে পারে যে এই প্রফেশনে কেন এলাম, কেনই বা আমি এমডিআরটির সংকল্প করলাম। কিন্তু এই সময় আপনার মস্তিষ্ক ঠান্ডা করার সময়, এই সময় ভালোবাসার সময়, রাগের সময় নয়, বিতৃষ্ণার সময় নয়, আপনার নিজেকে ব্যর্থ ভাবার সময় না। কারণ যেমন আমরা শুনেছি, ভয়ের আগে জিত, তেমনি বিরক্তির আগেও জিত, তেমনি কষ্টের পরেও কিন্তু জিত। আগে মানে পরে, হিন্দিতে আগে বলা হয় পরে। জিত অর্থাৎ এই 1 মাস বিরক্তিকে হজম করুন, কষ্টকে সহ্য করুন, প্রত্যাখ্যানকে অবজ্ঞা করুন, লজ্জা, ঘৃণা, দ্বিধা, ভয় সম্পূর্ণ নিজের থেকে সরিয়ে দিন। দেখবেন এমডিআরটি আপনি হবেন। কুইট করবেন না। আমি এমডিআরটি করতে গিয়ে যদি নাও পারি, আমি তাহলেও যা পাবো সেটাও কম না। কিন্তু না পারি এরকম ভাবার কোনো মানেই নেই, কারণ 365 দিনের মধ্যে এখনো
31 days আই হ্যাভ, এখনো মোরলেস 9% টাইম আমার কাছে আছে। ইয়েস, ক্রিকেট খেলার কথা ভাবুন, 20 ওভারের ক্রিকেট অথবা 50 ওভারের ক্রিকেট, শেষ ওভারে বাজি মাত করতে আপনি অনেক খেলোয়াড়কে, অনেক দলকে দেখেছেন, যেটা দর্শকরা ভাবতেই পারেনি যে এমন ঘটতে পারে, সেটা খেলোয়াড় করে দেখিয়েছে। সেই খেলোয়াড়ের একটা বড় গুণ থাকে, সেটা হলো সে কিন্তু আশা ছাড়েনি, সে কিন্তু বিচলিত হয়নি, সে কিন্তু নিজের পারফরমেন্সটাকে হাইয়েস্ট করে দেখাবার সংকল্প করেছে, এবং তারও আগে সে জিতবে এরকম ভিজুয়ালাইজ করেছে, দেখতে পেয়েছে যে আমি জিতব। আর একটা বড় কারণ, আমাকে জিততেই হবে, সেই কারণটাকে ও মনে লালন করেছে। প্রচুর রেগে গিয়ে এই জয়লাভ হয় না, প্রচুর ইমোশনাল হয়ে গিয়ে এই জয়লাভ হয় না। এটা হয় শুধু ঠান্ডা রেখে মাথাকে ব্যালেন্সড করে, শুধুমাত্র নিজের অ্যাকশনটাকে পারফরমেন্সে পরিণত করে শেষ পর্যন্ত, শেষ বল পর্যন্ত লড়াই করার ক্ষমতা। আপনার জন্য 31শে ডিসেম্বর পর্যন্ত একইভাবে, একই উদ্যমে, একই প্রচেষ্টায় লড়াই করার ক্ষমতাই আপনাকে এমডিআরটি করবে। প্রতি বছর এটাই ঘটে। প্রতি বছর আমার এই কোর্সের অনেক এজেন্ট বন্ধু এমন অবস্থায় থাকেন, যাকে অন্যেরা দেখলে মনে করবে যে এর দ্বারা এমডিআরটি হবে না, কিন্তু অবশ্যই তারা হয় যারা ছাড়ে না, আশা ছাড়ে না, তাদের ভরসা ছাড়ে না, নিজের প্রতি নিজের যে প্রতিজ্ঞা, সেই সংকল্পটাকে কোনো দিন ছাড়ে না, তারাই কিন্তু পারে। তাই আপনিও সেই দলে নাম লেখান, যে ইয়েস, আমি যদি একবার ভেবেও থাকি এবছর হবে না, নতুন করে আবার ভাববো 31 দিনে আমি ম্যাজিক করতে পারি, রেকর্ড করতে পারি। আমার সাথে ঈশ্বর আছে, আমার সাথে জনগণ আছে, আমার সাথে আমার লিডার আছে, আমার বাড়ির লোক আছে, আমার ট্রেনার আছে, সর্বোপরি আমি আছি। সো হিম্মত, মনোবল, তার দ্বারা পৃথিবী জয় করা যায়। এটা তো সাধারণ একটা কাজ। তাই আপনাদের বলবো, আপনারা যারা মনে করছেন ইয়েস এই বছরই আমি এমডিআরটি হব, তারা 2025 কথা লিখুন চ্যাট বক্সে, ইয়েস, আই উইল বিকাম এমডিআরটি ইন দিস ইয়ার। ওয়েলকাম। যারা লিখছেন তাদেরকে আমি স্বাগত জানাই। আমি এরপরে একটা সুন্দর জিনিস দেখাবো। এটা আমি একটা তৈরি করেছিলাম, 10 years জব ইন 1 year, 10 বছরের কাজ 1 বছরে করা সম্ভব। আজকে এই পাওয়ার পয়েন্ট শোটা আপনাদের এই জন্য দেখাবো যে 12 মাসের কাজকেও 1 মাসে করা সম্ভব। 10 বছরের কাজ 1 বছরে করা মানে 10% টাইমে 100% কাজ করা, এখানেও তাই। প্রায় 10% টাইমে আপনি 100% কাজ করবেন। ইয়েস। তো আমি এখন আপনাদের পাওয়ার পয়েন্ট দেখাবো, আর তার সঙ্গে সঙ্গে আমি একবার দেখে নেব যে আপনারা কে কে লিখেছেন 2025 সালেই করবেন, আর 2026 সালে জানুয়ারি মাস, ইয়েস, দ্যাট ইজ দ্য বেস্ট মান্থ ফর ইউ। পৌষ মাস কারো সর্বনাশ, আর কারো জন্য এটা মজার মাস, আপনার জন্য মজার মাস। অনিমেষ রায়, অর্ধেন্দু বেরা, সমরেশ সাধুখা, তপন কুমার দাস, আব্দুল আলিম ভূঁইয়া, ভবতোষ রয়, রঞ্জিত মণ্ডল, চিত্ত মাহাতো, পীযূষ কর। ইয়েস, আপনি কোথায় আছেন এটাকে যদি ভাবেন না, আপনি বড় কিছু করতে পারবেন না। কোথায় যাবেন এবং পারবেন, এই ভাবনাটা আপনাকে বড় করবে। সব মানুষ ঈশ্বরের সন্তান, সবাই দুটো চোখ, দুটো হাত, দুটো পা, একটা সলিড ব্রেন নিয়ে জন্মগ্রহণ করলেও সারা জীবনের প্রচেষ্টাতেও সবাই সফল হয় না। সফল হওয়ার জন্য লাগে নিজের প্রতি নিজের চরম বিশ্বাস, ঈশ্বরের প্রতি ভরসা,
আর হাতে যে সময় রয়েছে সেটাকে সর্বোচ্চ কার্যকরী করার জন্য প্রচেষ্টা। তাতে হেল্প চাইলে হেল্প পাবেন, শক্তি চাইলে শক্তি পাবেন, দেওয়ার জন্য মানুষ পাবেন। তখনই পাবেন যখন নিজের ওপর ভরসা রাখবেন। তো চলুন আমি এখন আপনাদেরকে দেখাই 10 বছরের কাজ 1 বছরে কি করে করা যায়। এখান থেকে বুঝে নিন যে 1 বছরের কাজ 1 মাসে কি করে করা যায়। তো চলুন আমি খুব দ্রুত দেখাবো। এটার ব্যাখ্যা আগামী কোনো একদিন ট্রেনিংয়ে ভালো করে করব, বাট এখন আমি দ্রুত দেখাবো যে অ্যাকচুয়ালি আমরা কিভাবে, কি করা দরকার আমাদের বড় কিছু করতে গেলে। 10 ইয়ার্স জব ইন 1 ইয়ার। তো প্রথম, উইল পাওয়ার অ্যান্ড বার্নিং ডিজায়ার। আমি এই নিয়ে কথা বলেছি। আপনার আত্মশক্তি এবং জ্বলন্ত কারণ চাই, আমি কেন করবো এমডিআরটি। আচ্ছা চলুন, আপনার যদি 50% কাজ বাকি থাকে, 70% কাজ বাকি থাকে, 80% কাজ বাকি থাকে, তাহলে আপনার ধরে নিন 10 লাখ টাকা ইনকাম বাকি। পারবেন? ইচ্ছা থাকলে উপায় হয়। হোয়ার দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে। ধরুন একবার যে আপনি 10 লাখ টাকা এই মাসে উপার্জন করলেন। হতে পারে আপনার এই মাসটাই সারা জীবনের রেকর্ড। ইয়েস। আপনি আজ থেকে 5 বছর, 10 বছর, 20 বছর পরেও হয়তো বলবেন 2025 সালের ডিসেম্বর মাস আমি 1 মাসে 10 লাখ টাকা ইনকাম করে দেখিয়েছি। কার ভরসায় করছেন? মানুষের ভরসায়। তাদের অল্প অল্প টাকা এলআইসিতে রাখলেই আপনি হবেন 10 লাখ টাকা ইনকামের অধিকারী। ইয়েস। হয় সংখ্যায়, না হয় অ্যামাউন্টে। আপনি এগোবেনই এগোবেন। সো উইল পাওয়ার অ্যান্ড বার্নিং ডিজায়ারের সাথে লাগবে হার্ডওয়ার্ক অ্যান্ড ক্যাপাবিলিটি টু স্যাক্রিফাইস। শুধু হার্ড ওয়ার্ক না। আপনি কি কি স্যাক্রিফাইস করছেন, কি কি? আপনি একবার ভেবে দেখুন তো। আপনি নভেম্বর মাসের একটা চটজলদি হিসেব করে ফেলুন তো, যে নভেম্বর মাসে এক্স্যাক্টলি আপনি কতজনকে টেলিফোন কল করেছেন, কতজনকে আপনি মিটিং করেছেন, কতজনকে আপনি মার্কেটিং করেছেন। যদি কম করে থাকেন তাহলে আর একটু দেখুন যে কোন জিনিসটার জন্য করেননি, কোন বাধার জন্য করেননি। অবশ্যই খুঁজে পাবেন যে আমার এই জন্য পারিনি, এই জন্য আমি সময় দিতে পারিনি, এই জন্য আমি পারিনি। যেটাকে আপনি বাধা ভাবছেন, অ্যাকচুয়ালি সবটা বাধা না। অনেকটা না আপনি স্যাক্রিফাইসও করেননি, আপনাকে স্যাক্রিফাইস করতে হতো। ইয়েস। সময়ের বাধা। বাকি সময় কি করেছেন? স্যাক্রিফাইস কতটা করেছেন? কতটা নিজের মজাকে ত্যাগ স্বীকার করতে পেরেছেন? কতটা স্যাক্রিফাইস আপনি আপনার নিজের ইমোশনকেও করতে পেরেছেন? অনেক সময় না আমরা লজ্জায় কাউকে বলিনি, তাহলে লজ্জাটাকে স্যাক্রিফাইস করতে পারেননি। অনেক সময় ইগোতে আমার পাশের বাড়ির লোকের কাছে যাইনি, তাহলে ইগোটাকে স্যাক্রিফাইস করতে পারেননি। অনেক সময় ভয়ে ভয়ে আমি কাউকে 2বার 3বার ফোন করিনি, ভয়টাকেও স্যাক্রিফাইস করতে পারেননি। অনেক সময় অল্প একটু খরচ হবে ভেবে আমি সময়টাকে বাঁচাতে পারিনি, টাকা বাঁচাতে গেছি সময় বাঁচাতে পারিনি, তাহলে টাকাটাকেও স্যাক্রিফাইস করতে পারেন। দিস মান্থ ইউ হ্যাভ টু স্যাক্রিফাইস, ইউ হ্যাভ টু বিকাম ক্যাপেবল টু স্যাক্রিফাইস। কমপ্লিট ফেথ রাখুন, বিশ্বাস যে ইয়েস, এই স্যাক্রিফাইস করলে আমি বড় কিছু করতে পারবো। এবং এটা অনেস্টলি করুন। অনেস্টি কি জিনিস? অনেস্টি তো বাইরের লোকের কাছে অনেস্টি দেখাতে হয়, কিন্তু নিজের কাছে কি আপনি সৎ? আপনি কি সত্যি নিজের কাছে সৎ যে যতটা কাজ করা দরকার ততটা করছেন? আপনি যখন অজুহাত খাড়া করছেন যে এই কারণে পারিনি, ওই কারণে পারিনি, আমার অমুক তমুক, সৎভাবে ভাবুন তো। আপনি নিজেকে একবার নিজেরই লিডার ভাবুন। আপনিই যদি আপনার লিডার হতেন তাহলে কোনো রাস্তা কি পেরোতো না? আপনি যেটা পারেননি সেটা পারার জন্য কি কোনো উপায় ছিল না? ছিল। নিজের কাছে নিজের অনেস্টি প্রমাণ করুন। কমপ্লিট ফেদ রাখুন নিজের উপর এবং ঈশ্বরের ওপর এবং সকলের ওপর। দেন ইউ ক্যান বিকাম এমডিআরটি।
আপনি তাহলেই হতে পারবেন এমডিআরটি। জাস্ট 1 মিনিট। নেক্সট স্লাইড আমি যাচ্ছি। ওপেন ইউর মাইন্ড, মেক ইউর মাইন্ড বিলিভ। আপনার মনকে বিশ্বাস করা। কমপ্লিট ইট ইন ইউর মাইন্ড। মনের মধ্যে এটাকে কমপ্লিট করুন যে হ্যাঁ আমি এমডিআরটি হয়ে গেছি। আগে মনের মধ্যে কমপ্লিট করো যে আমি এমডিআরটি হয়ে গেছি, আমাকে সবাই সম্মান করছে, আনন্দ দিচ্ছে, আমি আনন্দ করে সবাইকে বলছি ইয়েস আমি এমডিআরটি হয়ে গেছি। সো বিলিভ অ্যান্ড কমপ্লিট ইন ইউর মাইন্ড। এরপর করুন ফোকাস এবং হার্ডওয়ার্ক। ফোকাস মানে কি? সারাদিন একটাই ফোকাস, আমি এমডিআরটির লড়াই করছি। I am struggling for MDRT. I am doing my all activities focused to the goal of MDRT. হার্ড ওয়ার্ক অবশ্যই করুন, পাশাপাশি করুন স্মার্ট ওয়ার্ক। নেক্সট, ফরগেট এভরিওয়ান, দে আর নট গোয়িং এনিওয়ার। এটা 6 মাস লেখা আছে, এটা 1 বছরের গল্প বলে। এই 1 মাসের জন্য অনেক মানুষকে না ভুলে যান। কাদেরকে ভুলবেন জানেন? যারা আপনার সময় নষ্ট করে, যাদেরকে নিয়ে আপনি বিচলিত আছেন, তাদেরকে 1 মাস ভুলে যান। আমি খালি শুধু আপনাদেরকে স্মরণ করিয়ে দেবো, কোনো অসুস্থ ব্যক্তি আপনার বাড়িতে থাকলে, অত্যন্ত ডিপেন্ডেন্ট ব্যক্তি আপনার বাড়িতে থাকলে তাকে ভুলতে বলছি না। বাকি অনেক বন্ধুকে ভুলে যান, যাদের সাথে আপনাকে আড্ডা মারতে হয়। অনেক এমন মানুষকে ভুলে যান যাদেরকে আপনাকে অনেক গুরুত্ব দিতে হয়। এমন মানুষকে বলে যান যাদের জন্য আপনার ব্রেনে টেনশন হয়, তাদেরকে নিয়ে টেনশন করতে হয়। ভুলে যান, তারা কোথাও যাচ্ছে না। লড়াই করার থাকে তো জানুয়ারিতে আবার করুন, ভালোবাসার থাকে তো জানুয়ারিতে আবার ভালোবাসুন, তাদেরকে নিয়ে অ্যাকশন করার থাকে তো জানুয়ারিতে আবার অ্যাকশন করুন। বাট ক্লোজ ডোরস, দরজা বন্ধ করুন। একটা ছাত্র, তাকে যদি কোনো একটা বড় পরীক্ষায় জয়লাভ করতে হয়, তাকে দরজা বন্ধ করে পড়াশোনা করতে হয় কয়েক মাসের জন্য। আপনি 1 মাসের জন্য টোটাল দরজা বন্ধ করুন। দরজা মানে আপনার মনের সব দরজা অন্য কিছুর জন্য বন্ধ, শুধু খোলা থাকবে এমডিআরটির জন্য। কিপ আউট অফ ডিস্ট্রাকশন। যা কিছু আপনার সময় কেড়ে নেয়, যা কিছু আপনাকে অন্যদিকে নিয়ে যায়, সেই সব কিছু থেকে সরে থাকতে হবে। এমন কোনো নেশা বা এমন কোনো ঝোঁক, এমন কোনো হবি বা এমন কোনো আনন্দ যেটা আপনাকে ডিস্ট্র্যাক্ট করে, কিংবা এমন কোনো নেগেটিভ কাজ বা এমন কোনো নেগেটিভ কথা, এমন কোনো নেগেটিভ মানুষ কিংবা নেগেটিভ ঘটনা যেটা মনে পড়ে গেলেই আপনি সময় নষ্ট করে ফেলেন বা ধৈর্য নষ্ট করে ফেলেন। সব কিছুকে 1 মাসের জন্য ফাস্ট ফরওয়ার্ড করে দিন যে আমি সব কিছু নিয়ে লড়বো জানুয়ারি থেকে। তার আগে 1 মাস কমপ্লিটলি ক্যাপটিভেট ইয়োর সেলফ, মাইন্ড, বডি, এম অ্যান্ড পারপাস। নিজেকে নিজের কাছে বন্দি করব। আমার মন, আমার শরীর, আমার লক্ষ্য এবং আমার পারপাস চারটে এক জায়গায় হয়ে যাবে। বডি আমার এই পারপাসের উপর থাকবে, মন আমার এই লক্ষ্য এবং পারপাসের উপর থাকবে। অর্থাৎ চারটি জিনিস এক জায়গায়। ফর হুম ইউ আর স্যাক্রিফাইসিং। মনে রাখবেন, কার জন্য আপনি স্যাক্রিফাইস করছেন? শুধু কি নিজের জন্য? না, আপনার ওপর কিছু মানুষ নির্ভরশীল, তাদের জন্য আপনি স্যাক্রিফাইস করছেন। আপনার স্যাক্রিফাইসে একটা পুরো পরিবার অন্য জায়গায় চলে যাবে। আপনার পরিবার। ইনফ্লুয়েন্সিয়াল অ্যান্ড পাওয়ারফুল ডিস্ট্রাকশন থেকেও আপনাকে সরে আসতে হবে। অনেক সময় অনেক ইনফ্লুয়েন্সিয়াল মানুষ আপনাকে ডিস্ট্র্যাক্ট করতে পারে, সেখান থেকেও সরে আসতে হবে। অনেক সময় অনেক পাওয়ারফুল জিনিস, যেমন কোনো গসিপ আলোচনা, ভোটের আলোচনা, এসআইআর এর আলোচনা, কোনো সুন্দর সিনেমা, কোনো সুন্দর ভিডিও, সেগুলো আপনাকে ডিস্ট্র্যাক্ট করে দেবে, সময় নষ্ট করবে। সরে আসুন। এম
পারপাস, ফ্যামিলি। থিঙ্ক অনলি অফ দিস থ্রি। মনে রাখবেন, এটা একটা ফর্মুলা আছে। তিনটের বেশি জিনিসে ফোকাস মানুষ করতে পারে না। তাই আপনি তিনটে জিনিস বেছে নিন। একটা হলো এম, আপনার লক্ষ্য। একটা হলো পারপাস। লক্ষ্য এমডিআরটি, পারপাস হচ্ছে উদ্দেশ্য। উদ্দেশ্য কি? আমি ধনী হব, কিংবা আমি সফল হব, নাম্বার 1 হব, কিংবা আমি ঋণমুক্ত হব, কিংবা আমি এলিট ক্লাস এজেন্ট হব। এম হলো একটা, এমডিআরটি হব। পারপাস একাধিক, আপনার জন্য কোনটা সেটা ঠিক করুন। আর আমার ফোকাস টোটালি ফ্যামিলি। আমি ডিট্যাচ হয়ে যাচ্ছি বটে ফ্যামিলি থেকে, আমি ফ্যামিলি থেকে সরে আসছি বটে কাজের জন্য, কিন্তু অ্যাকচুয়ালি আমি ফ্যামিলিকে বেশ কিছু জিনিস ফেরত দেব বলে, অনেক কিছু যা দিতে পারিনি বিগত বছরগুলোতে সেটা দেব বলেই সরে আসছি। তবেই কিন্তু আপনি 11 মাসের কাজ, 12 মাসের কাজ 1 মাসে পাবেন। চুজ আ রাইট গুরু। সঠিক জায়গায় পৌঁছাতে গেলে আপনার সঠিক টিচার লাগে, যে আপনাকে যে আপনাকে শেখাবে। অর্থাৎ আপনার গুরু নির্বাচন করা দরকার। যারা আমার সাথে আছেন $1,000,000 রাউন্ড টেবিল প্রিমিয়াম কোর্সে, তাদের একটা গুরু তো তার ডিও বা সিএলআই, আর একজন কিন্তু আমি তার মেন্টার। সো আপনার এই সময় কাউকে না কাউকে গুরু বা মেন্টার করতেই হবে, কারণ একা এই লড়াইয়ে জেতা খুবই অসম্ভব। নেক্সট, ক্লিয়ার অ্যান্ড সার্টেন এম। আমি এটা প্রথমেই বলে দিয়েছি, এটা নিয়ে আমি বেশি কথা বলবো না। আপনার স্পষ্ট এম চাই, যেমন কতদিন টাইম আছে, কতটা কাজ করতে হবে সেটাকে লিখে ফেলতে হবে, এটা আমি প্রথমেই বলে দিয়েছি। প্রতিদিন কাজ করতে হবে, এবং আপনার লক্ষ্যটাকে প্রতিদিন নির্বাচন করে সঠিকভাবে লিখতে হবে। ওকে। এবং ছোট ছোট টুকরো করে লক্ষ্যটাকে ভেঙে ফেলতে হবে, ছোট ছোট টুকরো করে। এরপরে চলে আসুন নেক্সট। সারা দিনের মধ্যে 5টার বেশি প্রায়োরিটি রাখবেন না। তাহলে তিনটে জিনিসের ওপর ফোকাস রাখবেন, আগে বলে দিয়েছি, এম, পারপাস এবং ফ্যামিলি। আর প্রায়োরিটি কাকে বলে? প্রায়োরিটি হচ্ছে কোনটা আগে করব, কোনটা পরে করব। তো সারা দিনের মধ্যে 5টার বেশি প্রায়োরিটি যেন না থাকে। ইফ ইউ থিঙ্ক এভরিথিং ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। অনেক মানুষ মনে করে না প্রতিটা কাজই আমার গুরুত্বপূর্ণ। বাজার করা, বাজারে গিয়ে বার্গেনিং করা, সেটা যতটা গুরুত্বপূর্ণ একটা কাস্টমারকে ফোন করা একই গুরুত্বপূর্ণ। এটা বহু এজেন্ট এই ভাবনার মধ্যে চলে। এটাও তো আমার জীবনের অংশ। ইয়েস, বাজার করা গুরুত্বপূর্ণ, বার্গেনিং করতে গিয়ে যদি 5টা মিনিট 2টো মিনিটও নষ্ট হয় না, বা একটু হলেও মেন্টালিটি নষ্ট হয়, ওটা কিন্তু একদমই গুরুত্বপূর্ণ নয়। তাই প্রত্যেকটা জিনিসকে সমান গুরুত্বপূর্ণ, সময় আর টাকাকে যদি সমান গুরুত্বপূর্ণ ভেবে নেন, তাহলেও কিন্তু আপনি প্রবলেমে পড়বেন। তখন আপনি 10টা টাকা বাঁচাবার জন্য 10 মিনিট কোনো জায়গায় অপেক্ষা করে দাঁড়িয়ে আছেন। আপনার কাছে 10 মিনিট আর 10 টাকা সমান গুরুত্বপূর্ণ। যদি তাই হয় না, তাহলে আপনার প্রতি মিনিটে মাত্র 1 টাকা উপার্জন হবে, ঘন্টায় মাত্র 60 টাকা উপার্জন হবে, 10 ঘন্টায় মাত্র 600 টাকা, তাও যদি আপনি 10 ঘন্টা প্রপার ওয়ার্ক করেন। 10 ঘন্টা প্রপার ওয়ার্ক করলে 600 টাকা, 30 দিন যদি কাজ করেন, 3 6 18 হাজার টাকা আপনার ইনকাম হবে। আপনি কি করে এমডিআরটি হবেন? সো ইফ ইউ থিঙ্ক এভরিথিং ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট, আর্জেন্ট, তাহলে জানবেন আপনার জন্য কোনোটাই ইম্পর্টেন্ট না। এটা খুব গুরুত্বপূর্ণ কথা। যারা মনে করে সব জিনিসই গুরুত্বপূর্ণ, সব জিনিসই আর্জেন্ট, তাদের বলবো আসলে আপনার কাছে কোনোটাই গুরুত্বপূর্ণ না। আর যদি আপনার কাছে কোনোটাই গুরুত্বপূর্ণ না হয়, তাহলে আপনি কোনো দিনই কোনো বিষয়ে সফল হতে পারবেন না। সব বিষয় অ্যাভারেজ হয়ে যাবেন, বা মধ্যবিত্ত হয়ে যাবেন, বা নিম্ন মধ্যবিত্ত হয়ে যাবেন। মোস্ট পিপল ডু নট নো, মোস্ট পিপল ডু নট নো হোয়াট ইজ ইম্পর্টেন্ট। এটা পুরোটা লেখা নেই। প্রায়োরিটি, আপনার প্রায়োরিটি হচ্ছে এম, অর্থাৎ এম মানে এমডিআরটি। নো পারপাস, যদি আপনার কোনো পারপাস না খুঁজে পান যে এমডিআরটি করবো কেন, তাহলে কি হবে? আপনার এম লেস লাইফ হয়ে গেল। সো এমডিআরটি প্রায়োরিটি, কিন্তু পারপাস থাকতে হবে। ম্যাক্সিমাম পিপল ডু নট নো হোয়াট অর হোয়াট হি অর সি
অ্যাকচুয়ালি ওয়ান্ট। বেশিরভাগ মানুষ জানে না কি চায়। এমনকি যারা এমডিআরটি করতে চাইছে তাদের অনেকে জানেন না যে আমি এমডিআরটি করে কি করতে চাই, আমি এমডিআরটি করে কি হাসিল করতে চাই, কি পেতে চাই। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এমডিআরটি করে আপনি কি পেতে চান। বিপরীতে আপনাকে এটাও নোট রাখা দরকার যে এমডিআরটি যদি না হন তাহলে আপনি কি কি হারাচ্ছেন, এত বছর ধরে কি কি হারিয়েছেন সেটাও ভাবুন। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেন মেক এক্সটেন্সিভ প্ল্যানিং স্ট্র্যাটেজি, অর্থাৎ 5 নাম্বার রুলস। 10 বছরের কাজ 1 বছরে বা 12 মাসের কাজ 1 মাসে করতে গেলে আপনাকে করতে হবে এক্সটেন্সিভ প্ল্যানিং স্ট্র্যাটেজি। হোয়াট ইজ দ্যাট থিং? এটা হচ্ছে যে আপনার 3টে মোস্ট গুরুত্বপূর্ণ কাজ, আপনি যে প্রফেশনে আছেন সেই প্রফেশনের 3টে গুরুত্বপূর্ণ কাজ আপনাকে বেছে নিতে হবে। আমি আপনাকে বলবো 3টে গুরুত্বপূর্ণ কাজ কি কি। দেখুন, প্রথম গুরুত্বপূর্ণ কাজ যেটা, সেটা হলো প্ল্যানিং। হোয়াট ইজ প্ল্যানিং? টাইম প্ল্যানিং করুন, প্রসপেক্টিং এর প্ল্যানিং করুন, দুটো প্ল্যানিং। অর্থাৎ সারাদিনে আমি কতক্ষণ কাজ করব, কোন সময় থেকে কোন কাজ করব, কোন কাজ আগে করব, কোন কাজ পরে করব, এটাকে বলে টাইম প্ল্যানিং। আর প্রসপেক্টিভ প্ল্যানিং মানে আগামী দিন আমি যে যাব, কালকেই যে যাব, তার জন্য আমার গোটা লিস্ট থাকবে যে আমি কার কাছে মিট করব, কাকে আমি ফোন করব, কাকে আমি রেফারেন্স চাইবো, কাকে এমনি নর্মালি রিলেশন তৈরি করব, নতুন কাস্টমার কোথা থেকে খুঁজবো। অর্থাৎ টোটালি প্রসপেক্টিং বেসড একটা আপনার প্ল্যানিং চাই। তাহলে মোস্ট 3টে ইম্পর্টেন্ট কাজের মধ্যে একটা কাজ হলো প্ল্যানিং। সেই প্ল্যানিং এর দুটো পার্ট, একটা হলো টাইম প্ল্যানিং আর একটা হলো প্রসপেক্টিং প্ল্যানিং। ইয়েস, প্রসপেক্টিং প্ল্যানিং। লিস্ট বা তালিকা তৈরির বিশাল ক্ষমতা আছে, ইউ হ্যাভ টু ডু ইট। এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় ইম্পর্টেন্ট কাজ কি? খুব চেনাশোনা কাজ, সেটা হচ্ছে মিটিং। অর্থাৎ আপনি কজনকে মিট করবেন আগামীকাল, নতুন ব্যবসার কথা কজনের কাছে প্রেজেন্ট করবেন, নতুন কোনো নিড কতজনের কাছে দেখাবেন। হতে পারে সেটা আপনার পুরানো ক্লায়েন্ট, হতে পারে সেটা আপনার নতুন ক্লায়েন্ট, হতে পারে তাদের সঙ্গে আগে কথা হয়ে আছে, হতে পারে কাল প্রথমবার কথা বলবেন, কিন্তু কতজনকে বলবেন, এটা গুরুত্বপূর্ণ। আপনি, এটা আপনার প্রায়োরিটি। অর্থাৎ 3টে ইম্পর্টেন্ট কাজের মধ্যে একটা হলো প্ল্যানিং, দ্বিতীয় হলো মিটিং বা প্রেজেন্টেশন, আর তৃতীয় হলো ফোন কল। এর বিরাট ক্ষমতা আছে। ফোন কলের সঙ্গে আমি দুটো জিনিস আরো যুক্ত করে দেব। ফোন কলের সঙ্গে হোয়াটসঅ্যাপ মার্কেটিং এবং অন্যান্য মার্কেটিং যেগুলো ডিজিটাল মার্কেটিং, এগুলোকেও কিছুটা এক্সট্রা করে দিতে হবে। বাট ফোন কল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইউ হ্যাভ টু টক টু পিপল। আপনাকে মানুষের সাথে কথা বলতে হবে, ফোন কল করতে হবে। এবং যে কাজগুলো আপনি নিয়েছেন সেই কাজগুলোকে স্মল পার্টে ভাগ করে ফেলুন। দেখুন, খুব সহজ। আপনি আগামীকালের কাজটাকে আগামীকালের মতো করে ভাগ করে নিন, তারপরের দিন পরের দিনেরটা ভাগ করে নেবেন। সকালে কজনকে ফোন করবেন, দুপুরে কজনকে করবেন, রাত্রে কজনকে করবেন। সকালে আপনি কজনকে মিট করবেন, দুপুরে কজনকে মিট করবেন, বিকাল এবং সন্ধ্যায় কজনকে মিট করবেন। এইভাবে পাট পাট করে নিন। এবং তার একটা টার্গেট করে নিন যে আমার এতগুলো এতগুলো করব। দ্য মোস্ট 3 important causes why you should achieve your target. টার্গেট বানান বলেছে। আপনার আগামীকালের টার্গেট কেন কমপ্লিট করতে হবে? প্রথম, কমপ্লিট করতে হবে এই জন্য যে আপনাকে এমডিআরটি হতে হবে। দ্বিতীয়, কমপ্লিট করতে হবে এই জন্য যে আপনাকে হিউজ ইনকাম করতে হবে। তৃতীয়, কমপ্লিট করতে হবে এই জন্য যে আপনার অপেক্ষা করে আছে আপনার পরিবার, আপনার লিডার, আপনার মেন্টার এবং পুরো সোসাইটি। তাই কিনা? মোর স্ট্রং দ্য কজেস, দ্য মোর পসিবিলিটি অফ সাকসেস। এর জন্য একটা কাজ করতে বলবো। আপনি আপনার পরিবারকে বা যাকে ভরসা করেন, পছন্দ করেন, আপনার লিডারকে বা কাউকে বলে দিন যে আমি এই বছরে এমডি একটা হবো। বলে দিলে বলে দিলে কি হয় জানেন? সেটা একটা কারণে পরিণত হয়। মোস্ট স্ট্রং কারণ, কথা দিয়ে দিয়েছেন যে। একদম। এক্সপিরিয়েন্স দ্য সাকসেস ইচ ডে। প্রতিদিন বিকেলবেলা সন্ধেবেলা ফিরে আপনি কি ভাবেন? আজকে আমি ব্যর্থ হলাম না সফল হলাম? দেখুন, প্রতিদিনই কিছুটা সফল হবেন, কিছুটা ব্যর্থ হবেন। এখানে কি বলছি? যে প্রতিদিন যেটুকু সফল হয়েছেন সেই সফলতাটাকে আপনি অনুভব করুন, বিফলতাটাকে মন থেকে সরিয়ে দিন। বিফল তো কিছুটা হবেন, সফলও তো কিছুটা হবেন, সফলতাটাকেই অনুভব করুন। অনুভব করুন সাকসেস কতটা হলাম, কেন হলাম, কিভাবে হলাম। নো ক্লিয়ারলি হোয়াট ইউ আর গোয়িং টু গেট। আপনি সব সময় মাথায় রাখুন যে আপনি কি পেতে চলেছেন। আপনি পেতে চলেছেন একটা এমডিআরটির খেতাব। হোয়াট অ্যামাউন্ট অফ লেবার অ্যান্ড স্যাক্রিফাইস ইউ শুড গিভ। এটাও কিন্তু আপনি একদিন কাজ করলেই বুঝে যাবেন যে আমাকে এক্স্যাক্টলি কতটা লেবার দিতে হবে, কতটা স্যাক্রিফাইস করতে হবে। কালকে
ধরুন আপনি কাল টার্গেট নিয়েছেন যে আমি 10 জনকে আমি ফোন করব, 10টা ফোন করব, আমি কালকে 7 জনকে মিট করব, কিন্তু পারলেন না। তাহলে কালকেই বুঝে যাবেন যে কতটা লেবার আর কতটা স্যাক্রিফাইস পরশু দিন দিতে হবে, ততটাই বরাদ্দ করুন। আর কিছু ট্রিক্স, কিছু টিপস, আইডিয়া ব্যবহার করুন, যার দ্বারা আপনি ওই কাজটাকে করে ফেলতে পারবেন। আপনারা আমার কথা যদি শুনতে পান এবং এই কথাগুলো অনুভব করছেন, যদি এরকম হয়, তাহলে আপনারা লিখুন ওয়াই। ওয়াই মানে ইয়েস, শুনতে পাচ্ছেন। কিপ এনার্জি এভরিডে, প্রতিদিন এনার্জি রাখুন। আমি প্রথমেই বলে দিয়েছিলাম, এনার্জির জন্য বডি ইজ ভেরি ইম্পর্টেন্ট, মাইন্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট, পজিটিভিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। তবে এখানে আরো কিছু মাইন্ড পাওয়ারের কথা বলবো। লিখছেন আপনারা, ধন্যবাদ। আই ক্যান ডু এনি টাস্ক, এনি ওয়ার্ক টুডে। প্রতিদিন সকালে আপনি এটাকে ছবি তুলে রাখতে পারেন। দরকার আমি যদি এটা পরে পারি আপনাদের গ্রুপে দিয়ে দেবো, কিন্তু এখন যদি ছবি তুলে নেন নিতে পারেন, পরে বাংলায় লিখে নেবেন। আই ক্যান ডু এনি টাস্ক, এনি ওয়ার্ক টুডে। কাল সকালে বলবেন, আজ আমি যে কোনো কাজ করতে পারবো। লো এনার্জি ক্রিয়েটস চেঞ্জিং মাইন্ড। মনের বল যদি কমে যায়, শরীরের বল যদি কমে যায় না, মনটাই চেঞ্জ হয়ে যাবে, আর আপনার কাজটাও চেঞ্জ করে দেবে, কাজটাই পাল্টে দেবে। ট্রাই ডুইং টাস্ক ইন শর্টার টাইম, ডে বাই ডে। কালকে আপনি 10টা মিটিং করতে, 10টা ফোন করতে যতটা টাইম ব্যয় করবেন, পরশুদিন তার থেকে একটু কম টাইমের মধ্যে 10টা ফোন করার চেষ্টা করুন। কালকে আপনি 7খানা ভিজিট করতে যতটা টাইম দেবেন, পরশুদিন 7টা ভিজিট করতে একটু কম টাইম দেওয়ার চেষ্টা করুন। কোনখানে টাইম বাঁচানো যায়, কোনখানে টাইম নষ্ট হচ্ছে, আপনি একটু নোট করুন। দেখবেন আগামীকাল থেকে পরশুদিন একটু হলেও, 10 মিনিট হলেও টাইম বাঁচবে। আর এইভাবে বাঁচালে আপনি পরের দিনগুলো আরো শক্তিশালী করতে পারবেন। ডু রিপিটেডেড ওয়ার্ক ইচ ডে, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একই কাজ রোজ করতে না একঘেয়ে লাগবে। কালকে মজা করে 10টা ফোন করলেন, পরশুদিন 10টা ফোন করতে গিয়ে আপনার মাথায় অনেক চিন্তা আসবে। আরে আগের দিন ফোন করলাম, কেউই তো কিছু পজিটিভ দিল না। হতে পারে, হতে পারে। পরের দিন কি হবে, এই একই কাজ করতে খারাপ লাগবে, আপনার মনে হবে এটা ছাড়ো অন্য কাজ করি। নো, ইউ হ্যাভ টু ডু রিপিটেড কাজ এভরিডে, মোনোটোনাস টাস্ক। একঘেয়েমি লাগবে। মনে রাখবেন, সফল ব্যক্তিরা একঘেয়ে কাজটাই করতে পারে বলে সফল হয়েছে। আর যারা সফল হয় না, তারা রোজ আলাদা আলাদা করতে চায়। আলাদা আলাদা করলে কিচ্ছু হবে না, একই কাজ করতে হবে আপনাকে, রোজ করতে হবে। নলেজ, লেবার অ্যান্ড ডিসিপ্লিন, 3টে জিনিস খুবই গুরুত্বপূর্ণ, নোট রাখুন। জ্ঞান দরকার, জ্ঞানের সঙ্গে স্কিলও দরকার, তার সঙ্গে লেবার, লেবার মানে পরিশ্রম, আর ডিসিপ্লিন দরকার। এই যে আপনি একই কাজ বারবার করার ডিসিপ্লিন তৈরি করুন, আপনার বডি মাইন্ডকে পজিটিভ রাখুন, এবং সঠিক টাইমে ঘুম থেকে উঠুন, সঠিক টাইমে ফিল্ডে বেরিয়ে যান, ডিসিপ্লিন মেনটেন করুন, টাইম ম্যানেজমেন্ট করুন। দেন নলেজ, লেবার অ্যান্ড ডিসিপ্লিন উইল ডু দ্য ম্যাজিক। ম্যাজিক এমনি হয় না, ম্যাজিকেরও ফর্মুলা থাকে। সো ডু ইট রিগরাসলি। দেখুন, লেবার ইজ মোর পাওয়ারফুল। লেবার দরকার, এবং তার সঙ্গে দরকার পারসিস্টেন্স। অর্থাৎ আমি পরিশ্রম করব, কিন্তু একদিন না, আমি রোজ করব। অর্থাৎ পারসিস্ট করব, আমি রোজ করে যাব। এবং তার সাথে দরকার নলেজ, নলেজ এবং ইন্টেলিজেন্স। অবশ্যই বুদ্ধিও কাজে লাগাবো, গাধার মতো নলেজ ব্যবহার করব না, বুদ্ধি লাগাবো। কোন জায়গায় ভুল হচ্ছে, কোন জায়গায় ঠিক করব, একটা আইডিয়া কোত্থেকে নেব, স্যারকে ফোন করব, আমার লিডারকে ফোন করব, বন্ধুকে ফোন করব, কোন বুদ্ধি লাগাবো, বুদ্ধিও ব্যবহার করুন, নলেজও ব্যবহার করুন। নলেজ যেটা শিখেছেন, যেটা শিখছেন। পারসিস্টেন্স মানে রেগুলারিটি, আর লেবার মানে পরিশ্রম। অ্যাভয়েড প্রোক্রাস্টিনেশন। যে কাজটা এখনই করতে হবে এখনই শুরু করুন, যে কাজটা পরে করতে হবে পরে, সরি, যে কাজটা এখনই করতে হবে সেটাকে পরে করব ভাববেন না। মনে রাখেন, যে ভোর 5টায় ঘুম থেকে যারা ওঠে বা 4টে ওঠে, অনেকেই তারা অ্যালার্ম ক্লক বাজিয়ে, মানে অ্যালার্ম ক্লক সেট করে রাখে। অ্যালার্ম ক্লক বাজলো, তাকে স্নুজ করে দিল, যে চলো আবার 5 মিনিট পরে আমি উঠছি। যারা এরকম স্নুজ করে, তারা ভাগ্যকেও স্নুজ করে। কিন্তু যারা অ্যালার্ম ক্লক বাজার সাথে সাথে শরীরে যতই কষ্ট থাক, ঘুম ভেঙে উঠে পড়ে, তারাই কিন্তু সফল হয়। এটা শুধু অ্যালার্ম ক্লক একটা রূপক মাত্র, প্রতিটা কাজ তখনই করা দরকার। এখানকারই একটা জিনিস আপনাদের
স্মরণ করিয়ে দিই, ইমোশনে যেটা আসবে সেই কাজটা তক্ষুনি করা দরকার না। আমার এক্ষুনি মনে হলো বাইরে গিয়ে এক কাপ চা খেয়ে আসি, তক্ষুনি করব, এটা আমরা করে ফেলি। কিন্তু আপনার খাতা কলমে যে কাজটা করার কথা, আপনার রুটিন অনুসারে যেটা করার কথা, সেটা তখন করতে হবে। নট যে ইমোশন, ইমোশনের দ্বারা পরিচালিত হবেন না, আপনার টাস্কের দ্বারা, ম্যানেজমেন্টের দ্বারা পরিচালিত হন। টেক রেসপন্সিবিলিটি অ্যান্ড বি রেসপন্সিবল। এত চেষ্টার পরও অনেকে বিফল হবে, আর বিফল হবে বলে অনেকে এত চেষ্টাই করবে না। কেন বললো? অনেকে না, অনেকে বলে স্যার সংকল্প বড় করব না, করে দেখাবো। দেখুন, একটা কথা আছে না, যে কথায় না বড় হয়ে কাজে বড় হব। আচ্ছা, ওই কথাটাকে অনেক মানুষ উল্টো দিকে ব্যবহার করে। কিরকম? কবিতার লাইন এটা, কথায় না বড় হয়ে কাজে বড় হব। এর মানে হলো যে শুধু কথা বলবো, কোনো কাজই করব না, এটা লাভ নেই। কিন্তু এটাকে আমরা অনেক সময় না উল্টো দিকে ব্যবহার করি। আমরা যখন কেউ বলা হচ্ছে আপনি কি এই এই বছর এমডিআরটি হবেন, টার্গেট নিচ্ছেন, একদম সংকল্প করছেন, আপনি বাড়ির লোককে বলতে পারবেন যে এবছর আমি এমডিআরটি হব, তখন কি বলবে জানেন? স্যার আগে আমি করে দেখাই তারপরে বলবো। মানে ব্যাপারটা এরকম যে কথায় বড় হবো না, কাজে হব। শুনতে ভালো লাগলো, কিন্তু বেশ বিষয়টা তা না। বিষয়টা তা না। অ্যাকচুয়ালি তিনি কি করতে চাইছেন জানেন? যিনি বাড়ির লোককে বলছেন না যে এবছর এমডিআরটি হব, কাউকে সংকল্প করছেন না, কথা দিচ্ছেন না, কেন জানেন? বলে দিই কেন। কারণ তারা রেসপন্সিবিলিটি নিতে জানে না। যখন ফেল করে যাবে, যখন করতে পারবে না, তখন যে বলতে হবে যে হ্যাঁ আমি চেষ্টা করেছিলাম, আমি টার্গেট নিয়েছিলাম কিন্তু ফেল করেছি, এই যে রেসপন্সিবিলিটি নেওয়া, ফেলিওরের রেসপন্সিবিলিটি, নিজে হেরে গেছি এইটা স্বীকার করার যে রেসপন্সিবিলিটি, সেটা অনেকে নিতে ভয় পায়। আর তার জন্য যদি জিতি বলবো, না জিতলে আমি বলবোই না, আমি কোনো সংকল্পই করব না। যদি বলেন স্যার কোনটা ভালো, এটা সারা পৃথিবী জানে, সংকল্প না করলে সৃষ্টি হয় না, সংকল্প না করলে সৃষ্টি হয় না। তাই আপনার ওপর নির্ভর করছে আপনি রেসপন্সিবিলিটি নেবেন কিনা, রেসপন্সিবল থাকবেন কিনা। সাকসেসের রেসপন্সিবিলিটি যদি আপনি নেন, ফেলিওরের রেসপন্সিবিলিটি কেন নেবেন না? ফেলিওরের রেসপন্সিবিলিটি যারা নিতে জানে, তারাই কিন্তু সফল হয়। একেই বলে ঝুঁকি নেওয়া। আপনার না এই প্রফেশনে টাকার ঝুঁকি নিতে হয় না, আপনার শুধু এই ধরনের ঝুঁকি নিতে হয়। কারণ আপনার প্রফেশনটা মেন্টাল প্রফেশন, মানসিকতার প্রফেশন। সো যারা এই কথাটা বুঝেছেন, তারা কি ঝুঁকি নিচ্ছেন? যদি ঝুঁকি নেন, তাহলে আর কথা লিখুন, আর রিস্ক অ্যান্ড রেসপন্সিবিলিটি দুটোই বোঝায়, যে ইয়েস আমি রেসপন্সিবিলিটি নিচ্ছি, আমি জিতলে আমি জিতবো, আমি হারলে আমি হারবো। বাট আমি লোককে বলতেও পারবো যে ইয়েস আমি 1 মাস ইমিডিয়েটলি হব। ইয়েস, দিস ইজ কল্ড রেসপন্সিবিলিটি। ফাদার, মাদার, গুরু, কাউকে তো বলুন যে ইয়েস আমি হব। হি অর সি উইল হেল্প ইন ইয়োর প্রবলেম। তারা আপনাকে আপনার সমস্যায় হেল্প করবে, করবেই করবে, মেন্টালি, ফিজিক্যালি, এনি মিনস। আপনাদের লেখাগুলো আমি দেখার সময় পাচ্ছি না, দেখে নিচ্ছি। গেট ট্রেনিং অ্যান্ড কিপ আপডেটেড। বলবেন স্যার এত কাজের মধ্যেও ট্রেনিংটা কি করে নেব? ট্রেনিং কি জানেন? ট্রেনিং হলো জ্বালানি। এত কাজের মধ্যেও খাওয়া দাওয়া তো করতে হবে, নাহলে তো শরীর ঝিমিয়ে পড়বে। এত কাজের মধ্যেও স্নান আপনাকে করতে হবে, নাহলে শরীর অসুস্থ হবে। এত কাজের মধ্যেও ট্রেনিং আপনাকে নিতে হবে, না হলে মন নিস্তেজ হয়ে যাবে, নলেজ পাওয়ার নষ্ট হয়ে যাবে। একটা ছোট্ট গল্প আপনারা জানেন। দুটো কাঠুরিয়া একটা জঙ্গলে কাঠ কাটতে গেছে, গাছ কাটতে গেছে। একজন, মানে কম্পিটিশন ছিল যে কে কত বেশি গাছ কাটতে পারে। একজন ঝাঁটা ঝাট গাছ কাটছে, 5-6টা কাটা হয়ে গেছে, তখন আরেকজনের মাত্র দুটো কাটা হয়েছে। তো যার দুটো কাটা হয়েছে তাকে বলছে আরে তুই তো অনেক পিছিয়ে গেছিস, তুই কি হলো তোর ব্যাপার, তুই তো আমার থেকে হেরে যাবি। আসলে এর দেরি হচ্ছিল কেন? প্রত্যেকবার একটা করে গাছ কাটার পর কিছুক্ষণ সে তার কুঠারটাকে শান দিচ্ছিল, আবার গাছ কাটছিল, আবার শান দিচ্ছিল, আবার গাছ কাটছিল। আর প্রথমজন কি করলো, একেবারে ঝাঁটাঝাট 5-6টা গাছ কাটলো। এবার 7 নাম্বার গাছ, 8 নাম্বার গাছ, 9 নাম্বার গাছ যখন এরপর কাটছে, তখন কিন্তু আস্তে আস্তে তার গতি কমছে। কেন? তার কুঠারে শান দেয়া নেই। আর এই ব্যক্তি
প্রতিবার একটু করে শান দিয়ে নিচ্ছে, তাতে করে একবারে বসে যেন ফোতানা হয়ে যায়। এবং একটা সময় দেখা গেল, যখন প্রথম জনের 8টা গাছ কাটা হয়ে গেল, তখন দ্বিতীয় জনের 7খানা হয়ে এসছে। যখন প্রথম জনের 10টা কাটা হলো, তখন দ্বিতীয় জন যে বারবার শান দিচ্ছিল, তার তখন 12টা কাটা হয়ে গেল। দিন শেষ হয়ে গেল। জয়ী কে হলো? দ্বিতীয় জন। যে প্রথম দিকে পিছিয়ে ছিল, শেষে জিতে গেল। কেন জিতলো? কারণ সে শান দিচ্ছিল। এই 1 মাসে আপনি কতবার শান দেওয়ার সুযোগ পাবেন জানেন? আমার কাছে যারা এমডিআরটি প্রিমিয়াম কোর্স করছেন, আপনারা জানেন, সপ্তাহে 2 দিন, বৃহস্পতিবার এবং রবিবার শান দিন, যেমন আজকে দিচ্ছেন। মোটিভেশনের শান, নলেজের শান, স্কিলের শান, টেকনিকের শান দিন, অর্থাৎ আপনার ধারালো হয়ে যাচ্ছে। ওকে? সপ্তাহে 2 দিন, 8 দিন। আবার সকালে মঙ্গলবার এবং শুক্রবার প্রত্যেক সকালে 25 মিনিট করে দুবার শান দিন। তাহলে আবার 8 দিন। 8 8-এ কত হলো? 16 দিন। আচ্ছা, এরপর সব এই মাসে দুবার আমি কাস্টমার সেমিনার করব অনলাইনে, যেমন গতকাল করেছি। তাহলে ওই দুদিনও যদি আপনি জয়েন করে থাকেন, আবার 2 দিন। তাহলে 16 আর 2-এ হয়ে গেল 18 দিন। এই মাসে আমি বুধবারগুলোতে আপনাদের জন্য স্পেশাল প্ল্যানের ওপর প্রোগ্রাম করব, বা ক্লোজের ওপর প্রোগ্রাম করব, আবার 4 দিন। তার মানে কি হচ্ছে? আপনার 18 + 4-এ হয়ে গেল আপনার আবারও 22 দিন। এই গোটা মাসে আপনি যদি আমাকে একবার করে ফোন করেন, সপ্তাহে মিনিমাম একবার, তাহলে আবারও 4 দিন। আর আপনি যদি আমাকে ফোন করেন, হয়তো আমিও আপনাকে ফোন করতে পারি আরও 4 দিন। বা যে কোনোভাবে আমি আপনি মিলিয়ে সপ্তাহে 2 দিন করে ফোন করলে 8 দিন। তাহলে 24 + 8 30, 32 দিন। পুরো মাসে আছে মাত্র 31 দিন। আপনি আমার টাচে থাকবেন 32 বার। ইয়েস, 32 টাইমস ইউ উইল গেট ইউর এক্স। আপনার কুঠারকে আপনি শান দিতে পারবেন, টু বি সার্ভেন্ট। ইওর অ্যাক্স টু বি সার্ভেন্ট। আপনার কুঠারে আপনি ধার দিলেন। সো এতে করে কি হবে? আপনার পুরানো ভুল বিশ্বাসগুলো নষ্ট হবে, নতুন আইডিয়া পাবেন, এবং নিত্য নতুন থট পাবেন। ইয়েস, অনেক ছোট ছোট ভুল ধারণা আপনার পথের কাঁটা, আর নতুন ধারণা আপনার গতিবেগ বাড়াবার জন্য ফিউয়েল। দেন নিউ থটস আপনাকে আপনার জাদু মন্ত্র জুটিয়ে দেবে। সো দিস আর দ্য অল 8 আইডিয়াস বাই হুইচ ইউ ক্যান বিকাম এমডিআরটি দিস ইয়ার। ইয়েস, এই বছরেই আপনি এমডিআরটি হতে পারবেন। দিস ইজ দ্য আস্কিং টাস্ক ইউ হ্যাভ টু ডু, ইউ হ্যাভ টু পারফর্ম। ইতিমধ্যে এমডিআরটি 2025-এ অনেকেই লিখেছেন, আর ওয়াই লিখেছেন বহুজন। শম্পা ম্যাডাম, উৎপলেন্দুবাবু, সমরেশবাবু, কৈলাসবাবু, সুশান্তবাবু, তপনবাবু, বিশ্বজিৎ বাবু, অর্ধেন্দুবাবু, অনিমেষবাবু, বাপনবাবু, সুভাষবাবু, বি মুন্সি, আব্দুল আলিম, দিলীপ কুমার নস্কর, সুভাষ চক্রবর্তী, কৈলাসপতি সাহা, দেন সঞ্জীব দে, চিত্ত মাহাতো, অর্ধেন্দু বেরা, এনারা। এবার উৎপলেন্দুবাবু লিখেছেন, আর মানে রেসপন্সিবিলিটি আমি নিচ্ছি, যে ইয়েস, আমি এবছর এমডিআরটি হব। যদি ফেলিওর হই আমি, আর জয়লাভ করি আমি, বলতে আমার কোনো বাধা নেই। অনিমেষ রায় আর অর্ধেন্দু বেরা লিখেছেন আর রেসপন্সিবিলিটি। শম্পা ম্যাডাম রেসপন্সিবিলিটি। এই রেসপন্সিবিলিটিটাই আপনাকে মানুষ করবে, শক্তিশালী করবে। দিলীপ কুমার নস্কর আর পারুল চ্যাটার্জি আর, ধন্যবাদ ম্যাডাম, তপন কুমার দাস আর, সুশান্ত রায়চৌধুরী আর, মাহাতো। যখন জোরালো মনোবল নিয়ে এনবি বাড়ানোর চেষ্টা করি, ক্লায়েন্টদেরকে নিয়ে কিছু সমস্যা তৈরি হয়, আপনার কাছে আমি পরিকল্পনাটা নিয়ে নিলাম। দেখুন, নেগেটিভ কথা আসবেই। কি নেগেটিভ বলছে, তার উত্তর আপনাকে দিতে হবে। উত্তর দেওয়ার পর যদি না হয়, আরো একজনের কাছে যেতে হবে, নাম্বার গেম খেলতে হবে। ভারতবর্ষে অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে। আপনি যদি না পারেন, অন্যজন তার কাছে পলিসি করাবে। সেও যদি না পারে, তার পলিসি হবে না। আপনার অত ভাবার দরকার নেই। ইউ হ্যাভ টু ভিজিট মোর অ্যান্ড মোর পার্সন। আপনাকে যদি বলা হতো যে 10টা ভিজিট করে 10টা পলিসি তুলতে হবে, তাহলে কিন্তু কঠিন হতো। এমনটাই কিন্তু বলা হয়। এমনটা বলা হয় কি জানেন? এমনটা, হ্যাঁ, বলা হয় আমাদের আর্মির মানুষদেরকে, এয়ারফোর্সের মানুষদেরকে।
একটা টার্গেট, সেটাই হিট করতে হবে, সেটাই তোমাকে জয়লাভ করতে হবে। আমাদের কিন্তু 100টার মধ্যে 30টা পলিসি চাই, 40টা পলিসি চাই। সমস্ত সার্ভিসিং এর বোঝা ব্যাগে ঢুকিয়ে প্রচুর পরিমাণ সমস্যায় পড়তে হয়। এই সার্ভিসিংটাকে 1 মাসের জন্য পোস্টপন্ড করে দিন, কিছু ক্ষতি হবে না, খুব আর্জেন্ট সার্ভিসিং ছাড়া। আর কিছু সার্ভিসিংটা আপনাকে করে দিতে হবে, সেটা অল্প সময় দিয়ে। সার্ভিসিংকে 1 মাস সরিয়ে দিন। রেগুলারিটি বিনিষ্ট হয়ে পড়লে আপনি রেগুলার ভাবে কাজ করতে গেলে এই মাসটা আপনি রেগুলার কাজ করতে পারবেন না, এই মাসটা ফোকাস করতে পারবেন না। আমি উত্তর দিচ্ছি আমাদের চিত্তবাবুর কথার। প্রতিটা মাসকে যদি একই গুরুত্ব দেন, তাহলে এই মাসে আপনি কি করে পাওয়ার প্লে করবেন? যদি মনে করেন এই মাসে পাওয়ার প্লে করে আমার এমডিআরটি হবে না, তাহলে এই মাসটা আপনাকে ছেড়ে দিতে হবে। এই মাসটাকে না, এই বছরটাই আপনাকে ছেড়ে দিতে হবে। নেক্সট ইয়ারে করবেন, ডোন্ট ওরি। বাট যদি মনে করেন এই মাসটাকে পাওয়ার প্লে করব, তবেই তো আপনাকে কিছু স্যাক্রিফাইস করতে হবে, কিছু জিনিস ভুলে যেতে হবে। আমাদের এমার্জেন্সি পড়লে ভুলি না, আমাদের বাড়ির কেউ ঈশ্বর না করুক অসুস্থ হয়ে গেলে আমরা তাকে নিয়ে পড়ে থাকি না, তখন আমাদের সার্ভিসিং কে করে দেয়? তখন আমরা এইগুলো নিয়ে এত ভাবি না কেন? তাহলে আপনারও এটা এমার্জেন্সি, এটাই ভাবতে হবে। ওকে, তো চলুন এরপরে আমি আপনাদেরকে নিয়ে যাব এবার কিছু আইডিয়ায়। দেখুন, এরপরে আমি বিভিন্ন টিপস দেব, তারপরে আমি আবার বেশ কিছু আইডিয়া দেব, যে ইউ যাতে করে ইউ ক্যান বিকাম এমডিআরটি দিস ইয়ার। ইউ ক্যান বিকাম এমডিআরটি দিস ইয়ার। তো চলুন আমি আরেকটা স্লাইড দেখাই, দেখাতে দেখাতে আমি মাঝে মাঝে কিছু টিপস দিচ্ছি, ডোন্ট ওরি। ফোকাস নিয়ে একটু আগে কথা বলছিলাম, আমরা দেখে নিই একবার টু বি এমডিআরটি। এমডিআরটি হতে গেলে দ্রুত একবার দেখে নিই কিছু টিপস এবং কিছু আইডিয়া এখান থেকেও পাবো। টাইম এবং রিলেশনশিপ, প্রতিদিন আপনাকে সঠিক টাইমিং ব্যবহার করতে হবে, আর যত ধরনের রিলেশন আছে সবগুলোকে ব্যবহার করতে হবে। সেখান থেকে আপনি পাবেন মানি। স্পিড ইজ ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ প্রত্যেকটা কাজ আপনাকে দ্রুত গতি সম্পন্ন করতে হবে, না হলে টাইম পাবেন না। দেন নাম্বার অফ পলিসি, এটাতেও কিন্তু নজর দিতে হবে। আপনি যদি ভাবেন যে আমি 5টা 6টা বড় পলিসি করে এমডিআরটি করে ফেলবো, এটা নয়। আপনাকে নাম্বার অফ পলিসিরও একটা টার্গেট রাখতে হবে, তার মাঝে কিছু বড় পলিসি করতে হবে, এমন নয় শুধু বড় পলিসি। ওকে, দেন প্রিমিয়ামের দিকে তো অবশ্যই জোর দিতে হবে, সেটা কিন্তু আমি অ্যাভারেজ প্রিমিয়ামের কথা বলছি, যে অ্যাভারেজ প্রিমিয়ামটা যেন বেটার হয়। যদি আমি 20টা পলিসি করি, 30টা পলিসি করি, 50টা পলিসি, 100 পলিসি যাই করি এই মাসে, তার প্রিমিয়াম সাইজটা যেন একটু বেটার হয়, আর কয়েকটা বড় পলিসি হয়। আরেকটা জিনিস, আপনাকে ডেট ব্যাকের জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে, যে এই মাসে যাদের পলিসি করাবো সেগুলো সবই, প্রথমে আমি ডেট ব্যাকের কথা বলবো, এপ্রিল মাস থেকে পলিসিটা করানো, মে মাস থেকে পলিসি করানোর জন্য আমি চেষ্টা করব। কেন? কারণ সবাইকে যে আমি ইয়ারলি করতে পারবো তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু আমি যদি ডেট ব্যাক করাতে পারি, তাহলে কোয়ার্টারলি প্রিমিয়াম অন্তত 2খানা জমা পড়ে যাবে, 3টেও জমা পড়ে যেতে পারে। হাফ ইয়ারলি প্রিমিয়াম 2খানা জমা পড়ে যাবে, অর্থাৎ আমরা ডেট ব্যাক করাবার কথা ভাববো। দেন এনওপি আপনাকে জাস্ট এক মিনিট, একদিনে 1440 মিনিট আছে, আপনি সেটাকে ব্যবহার করুন। আপনাকে এখানে 11,20,11.20 লাখ কমিশনের কথা বলেছি, অ্যাকচুয়ালি আরেকটু বাড়বে যদি আমরা এটা জীবন সরল বিক্রি, সরি, উৎসব কিছু বিক্রি করে ফেলতে পারি, কারণ এখানে আমি 28% কমিশন ধরে করেছি। দেখুন, 100 পলিসি করলে 40 লাখ আসতে গেলে একদম সহজ হিসাব, প্রত্যেকটা পলিসিতে 40,000 করে প্রিমিয়াম আনতে হবে,
এবং পার মান্থ আপনাকে কাস্টমারকে অ্যাপ্রোচ করতে হবে 3,500 টাকা, 3,400 টাকা। এবং এটাকে ইয়ারলি আনতে হবে, যদি ইয়ারলি না পারেন ব্যাক ডেট করে আনতে হবে, যাতে করে অন্তত 3টে কোয়ার্টারলি, 2টো হাফ ইয়ারলি সব জমা পড়ে যায়। তো 100 পলিসির দ্বারা আপনি 11 লাখ কমিশন আনতে পারবেন, যদি 40,000 করে পার পলিসির অ্যাভারেজ প্রিমিয়াম হয়। এখন আপনি বলবেন স্যার 20,000, 15,000 অনেকে দিতে দম বেরিয়ে যায়, তো 40,000 আসবে কি করে? 40,000 সবাইকে পারবেন না, কিন্তু আপনি যদি এর মাঝে 3-4টে বড় পলিসি বিক্রি করে ফেলতে পারেন, যেগুলো 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ, বা ইভেন আপনি 5-6টা 1 লাখের প্রিমিয়াম বিক্রি করে ফেলতে পারেন, সেই 1 লাখের প্রিমিয়ামে 5টাতে বা 6টাতে 6 লাখ টাকা যদি প্রিমিয়াম চলে আসে, সেগুলোর অ্যাভারেজটা কিন্তু অনেক বেড়ে গেল, অনেক, অর্থাৎ 1 লাখ। সেখান থেকে আপনি 6টা পলিসিতে 6 6 36, মানে ওখান থেকে একটা বিরাট টাকা আপনি অন্যের অ্যাভারেজ বাড়াতে গিয়ে সাহায্য পেয়ে যাচ্ছেন। সো আপনাকে বড় ছোট মিলিয়ে 40,000 করে অ্যাভারেজ প্রিমিয়াম, 100 পলিসি আনলে 11,30,000 শুধু এই মাসেই করে ফেলতে পারবেন কমিশন। 11,32,000, 34,000 পারবেন, কারণ আমি 28% দেখিয়েছি। যদি বলেন স্যার আমার এত বাকি নেই, তাহলে আপনার 50টা পলিসি করুন, 60টা পলিসি করুন। যদি বলেন স্যার এত পলিসি করবো না, তাহলে আপনাকে বড় পলিসির প্রিমিয়াম আনতে হবে, ইয়েস। আর যদি বলেন আমার আরও এনওপি করার ক্ষমতা আছে, তাহলে তো অবশ্যই। তবে আমার মনে হয় 100-র ওপরে এনওপি করা খুব টাফ ইন আ মান্থ, কিন্তু 100 পলিসি করা যে সম্ভব, সেটা আমার অনেক স্টুডেন্ট করে দেখিয়েছে বিগত দিনে। জানুয়ারি মাসে 100 করেছে, বা ফেব্রুয়ারি মাসে 100 করেছে, ডিসেম্বর মাস গোটা একটা মাসে 100 করেছে। আমার স্টুডেন্ট আছে, ইউ ক্যান ডু। আর যদি বলেন যে এর থেকে বড় করব, কম করব, মানে বড় প্রিমিয়াম করব, কম করব, তাহলে আপনাকে বলবো যে আপনি উমং পলিসি 10 লাখ থেকে 1 কোটির মধ্যে নির্বাচন করে কাস্টমারকে দেখান। উৎসব পলিসি 10 লাখ থেকে 1 কোটির মধ্যে নির্বাচন করে কাস্টমারকে দেখান। লাভ পলিসি 8 লাখ থেকে 70 লাখের মধ্যে দেখান। লক্ষ্য পলিসি 10 লাখ থেকে 50 লাখের মধ্যে দেখান। আপনি ফোকাস করুন কাদের ওপর? কোয়ালিফাইড প্রসপেক্টিং এর ওপর, যার উপর আমি বহু ক্লাস করেছি। আর আগের দিন আমি লিড জেনারেশন, মানে সরি, লিড স্কোরিং এর একটা ক্লাস করেছি, যেটা এমডিআরটি প্রিমিয়াম কোর্সে করেছি, এবং আপনারা শিখে গেছেন যে কোন কাস্টমার কিনবে আর কোন কাস্টমার কিনবে না এখন, সেটা বোঝার জন্য একটা লিড স্কোরিং আপনাদের করে দিয়েছিলাম, যে 60 নাম্বারের ওপরেই পেয়ে গেলে তারা হট কাস্টমার হয়ে যাবে। এই 60 নাম্বার কাস্টমারকে কি করে দেবেন? 5টা স্ল্যাবে, অ্যাকচুয়ালি 6খানা স্ল্যাবে ভাগ করে, প্রত্যেক ডেমোগ্রাফি অনুসারে, তার ইনকাম লেভেল অনুসারে, তার পজিটিভিটি অনুসারে আমি ভাগ করে দিয়েছি। ইতিমধ্যে অনেকে কিন্তু এই লিড স্কোরিং করেছেন এবং আমার সাথে কথা বলেছেন, স্যার লিড স্কোরিং অনুসারে আমি আমার প্রসপেক্টিং করছি। যদি আপনি এটা করেন, এ মাসে সবচেয়ে বেশি রেজাল্ট পাবেন, অর্থাৎ কোয়ালিফাইড প্রসপেক্টিং। রেডি অ্যাপ্রোচ, কিছু কিছু কাস্টমারের জন্য বাড়ি থেকে অ্যাপ্রোচ রেডি করে নিয়ে যান, এতে সুবিধা কী হবে? শুরুতে গিয়ে যে অনেকটা টাইম নষ্ট হয়, সেই টাইমটা নষ্ট হবে না, ডিরেক্টলি অ্যাপ্রোচ করতে পারবেন। কিন্তু রেডি অ্যাপ্রোচের মধ্যে আমি আগেও বলেছি, জীবনের কথা আগে, বীমার কথা পরে বলুন। অর্থাৎ জীবনের ব্যাপারে অ্যাপ্রোচ করে নিয়ে যান, তার লাইফের কোন পারপাসটাকে দেখাবো, কোন প্রশ্নটা তাকে করব, প্রশ্নটাকে রেডি করে নিয়ে যান। রেডি অ্যাপ্রোচ। ক্যাপিটাল নিড প্রত্যেকের বাড়িতে দেখাবেন, অর্থাৎ যতই সময় কম থাক, ক্যাপিটাল নিড তাকে দেখাতেই হবে, যে আপনি যে পারপাসে করছেন স্যার, সেই পারপাসে আপনার টাকা কতটা লাগবে আপনি দেখে নিন। আপনি এডুকেশনের জন্য যদি করেন, তাহলে এডুকেশনের জন্য আপনার ছেলে মেয়ের জন্য প্রায় 50 লাখ টাকা লাগবে। আপনাকে যেটা আমি দিচ্ছি, সেটা হয়তো আপনি 20 লাখ টাকা ফেরত পাচ্ছেন রিটার্ন, কিন্তু লাগবে 50 লাখ। তাই আপনি স্যার যেটা দিচ্ছি এইটুকু মিনিমাম করুন, এর নিচে নামবেন না। কেন? সিএনএ দেখাতে পারলেই, ক্যাপিটাল নিড দেখাতে পারলেই মানুষ নামতে পারে না। অর্থাৎ যেটা আপনি দেখিয়েছেন মিনিমাম ওটা করার চেষ্টা করে। আর যদি ক্যাপিটাল নিড অ্যানালিসিস না করেন, আপনি 10 লাখ টাকার সাম অ্যাসিওর্ড দেখালে মানুষ বলবে না আমি অত দেবো না। কিন্তু যদি আপনি ক্যাপিটাল নিড অ্যানালিসিস করে দেখাতে পারেন, তখন কিন্তু 10 লাখ বললে মানুষ বুঝতে পারবে আমার তো 10 লাখ, আমি মাত্র 20-25 লাখ পাবো, আমার তো দরকার 50 লাখ, তাহলে আমার নেওয়া দরকার। কম্পেয়ার প্রোডাক্ট মাস্ট, এটা অবশ্যই কম্পেয়ার প্রোডাক্ট, কম্প্যারিজন না করলে কুইক ক্লোজ হবে না। কীরকম? আপনাকে একটু বুঝে নিতে হবে যে আচ্ছা এই মানুষটা কোন প্রোডাক্টের জন্য আমার প্রোডাক্টটা আটকে রেখেছে, মানে লাস্টে অনেক সময় ক্লোজ করতে চায় না, আপনাকে বুঝতে হবে কিসের জন্য আটকেছে। কম্পেয়ার প্রোডাক্ট, কোন প্রোডাক্ট? দেখুন, কেউ পোস্ট অফিসের জন্য আটকাচ্ছে, কারো হয়তো মিউচুয়াল ফান্ডের জন্য আটকাচ্ছে, কারো হয়তো অন্য এজেন্ট তাকে কোনো পলিসি দেখিয়েছে সেটার জন্য আটকাচ্ছে। আবার অনেকের না এলআইসির প্রোডাক্টের সঙ্গে কোনো সম্পর্কই নেই, কিন্তু অন্য একটা প্রোডাক্টের জন্য আপনি আপনার পলিসি আটকে যাচ্ছে। কোন প্রোডাক্ট? ধরুন আপনার কাছে পলিসি কিনবে, নাকি ছেলেকে একটা মোবাইল কিনে দেবে, তাহলে এখানে কম্পারিজনটা কার সঙ্গে? ছেলেকে মোবাইল দেয়া, ওই মোবাইলটা একটা প্রোডাক্ট, আর এলআইসি পলিসি একটা প্রোডাক্ট, তিনি ভাবছেন কোনটা নেব।
বেড়াতে যাব সেটা একটা প্রোডাক্ট, আর এলআইসি নেবো আর একটা প্রোডাক্ট, কোনটা নেব? আপনাকে এটাও কম্পেয়ার করতে হবে যে কোনটা ইম্পর্টেন্ট কোনটা আর্জেন্ট। মনে রাখবেন, এই আর্জেন্সির ব্যাপারে একটা কথা বলি, যে আপনি যদি মনে করেন যে আমি একটা মানুষকে যখন কুইক ক্লোজ করবো, কারণ এই মাসে সবচেয়ে বড় প্রবলেম কি হবে, ক্লোজটা তাড়াতাড়ি করতে হবে। কারণ এই মাসে যদি কাস্টমার লাস্টে বলে দেয় ঠিক আছে আমি পরের মাসে করবো, এখন ফেব্রুয়ারিতে করবো, তাহলে তো আপনার লাভ হবে না। তাহলে কুইক ক্লোজ করতে হবে। কুইক ক্লোজ করতে গেলে আমাদের কি করা দরকার? আর্জেন্সি, এমার্জেন্সি এবং ফোমো, যেটা আমি আপনাদের এমডিআরটি কোর্সে লাগাতারভাবে শেখাই। আর্জেন্সি কী করে ক্রিয়েট করতে হয়, ইমার্জেন্সি কী করে ক্রিয়েট করতে হয়, এবং ফোমো অর্থাৎ ফিয়ার অফ মিসিং আউট, এই সময় যদি না নিই আমি কি কি লস করছি, বা এই সময় নিলে আমি কি কি গেন করছি, এটা আপনি দেখাবেন অবশ্যই। কিন্তু তার সঙ্গে আরও দু একটা জিনিস আপনাকে আমি বলে দিচ্ছি কি করে আপনি ক্লোজের সময় ক্লোজের সময় আপনি আরেকটু বেনিফিট পেয়ে যেতে পারেন। যেমন আপনি কাস্টমারকে বলতে পারেন যে স্যার, সরি, কাস্টমারকে বলতে পারেন যে স্যার আপনি একটা কাজ করুন, পলিসি যদি পরেও করান, আপনি আমাদের মেনলি বড় কাস্টমারকে, ছোট কাস্টমারকে এটা বলা যাবে না, বড় কাস্টমারকে, স্যার আপনি পলিসিটা যখনই করাবেন না তখন কিন্তু একটা মেডিকেল টেস্ট হবে, একটা মেডিকেল টেস্ট হবে। তো এই মেডিকেল টেস্টটা যদি পাস করেন তবেই কিন্তু এই পলিসিটা করাতে পারবেন। তো স্যার একটা কাজ করা যেতে পারে যে আপনার মেডিকেল টেস্টটাকে আমরা এগিয়ে রাখতে পারি। ইয়েস স্যার, আপনার মেডিকেল টেস্টটাকে আমরা এগিয়ে রাখতে পারি। যখন যদি আপনি বলবেন যে উনি যদি টাকা না দেন মেডিকেল টেস্ট কী করে করাবো, দেখুন মেডিকেল টেস্টের কথা ওনাকে বললেন, যদি উনি রাজি হন তাহলে প্রপোজাল ফর্মটা ফিল আপ করান। টাকা যদি উনি নাও দেন, আপনি সেরকম হলে আপনার যে টিপিএ বা আপনি যে কোনো একটা সেন্টার থেকে আপনি ওনার টেস্ট করিয়ে নিন। তাতে করে 1,000, 1,500, 2,000 টাকা সিম্পল কিছু টেস্ট করান। তাহলে কি হচ্ছে, আপনার একটু খরচ হবে, কিন্তু মেডিকেল টেস্টটা আপনি করলে যখন সে টেস্টে পাস করে যাচ্ছে তখন কিন্তু আপনার বলার সুযোগ হচ্ছে স্যার এই সময় যেহেতু আপনার একটা বেসিক টেস্টে পাস হয়ে গেছে, তার ফলে আপনার পলিসিটা পাস হয়ে যাবে, এই সময়টা করে নিন। কেন? সময় চলে গেলে অনেক সময় মেডিকেল টেস্টে পাস হয় না, সময় চলে গেলে বয়স বেড়ে যেতে পারে, সময় চলে গেলে অনেক সময় অনেক ছোট অসুখ করে যেতে পারে, সময় চলে গেলে এই পলিসিটা বন্ধ হয়ে যেতে পারে, সময় চলে গেলে আপনার প্রিমিয়াম বেড়ে যেতে পারে এজের কারণে। এগুলো আপনি বলতে পারবেন। তবে এই যে মেডিকেল টেস্টের ওপর দিয়ে পলিসি ক্লোজ করা, এই টেকনিকটা আমি জাস্ট একটা ছোট্ট অ্যাডভাইস দিলাম। এটা কিন্তু আমার যারা এমডিআরটি কোর্স করছেন তারা আমাকে ফোন করে ভালো করে জেনে নেবেন এটা কিভাবে করা যায়। এটা একটা টেকনিক ইউ ক্যান ইউজ, এটা টপ এজেন্টরা ব্যবহার করে, বাট এটা শুধু আপনি টপ ক্লাস কাস্টমারদের জন্যই ব্যবহার করবেন। ওকে, এরপরে প্রথম কি করবেন, যাকে সহজে বিক্রি করা যায় তাদেরকে আগে চলে যাবেন। তারপরে কি করবেন, এই চেনাই কাস্টমার, বড় বড় কাস্টমারের কাছে যাবেন। তারপরে কি করবেন, ক্রস সেলের দিকে নজর দেবেন। ক্রস সেল মানে যে যাকে আপনি পেনশন পলিসি দিয়েছেন বা উমং পলিসি দিয়েছেন তাকে আপনি এরপরে লাভ পলিসি বা লক্ষ্য পলিসির দিকে নিয়ে যান, আপনার এক্সিস্টিং কাস্টমারকে। ওকে, তাহলে ক্রস সেলিং, কিংবা বাবার দিয়েছেন মানে স্বামীর দিয়েছেন স্ত্রীর দেননি, বাবার দিয়েছেন ছেলে মেয়ের দেননি, ছেলে মেয়ের দিয়েছেন বাবা মার দেননি, এটাকেও ক্রস সেল বলে। সো ক্রস সেল তাহলে প্রথম হচ্ছে সবচেয়ে সহজে যেটা সেল হবে সেটা করুন, তার সাথে এইচএনআই মার্কেটিং এর ওপর কাজ করুন, ক্রস সেল করুন এবং রেফারেন্স সেল, এই চারটের দিকে প্রথম নজর দিন। কোনটা অ্যাভয়েড করবেন? লস অফ টাইম, আগেও বলেছি, যে জায়গায় গেলে সময় নষ্ট হবে, বেকার যাওয়া হবে, সেই জায়গায় যাবেন না, সেই কাস্টমারকে মিট করবেন না। দূর থেকে ফোন করতে পারেন, মিট করার দরকার নেই। কি করে বুঝবেন যে কার কাছে গেলে হবে না? তার জন্য লিড স্কোরিং এর চার্ট আগের দিন ট্রেনিংয়ে আমি শিখিয়ে দিয়েছি, একদম ধরে ধরে বুঝিয়ে দিয়েছি, চার্টটা দিয়েও দিয়েছি আপনাদেরকে। আপনি নাম্বারিং করুন, 60 নাম্বারের ওপরে যারা পেয়ে যাবে, আরও বেটার হচ্ছে 70 নাম্বারের ওপর যারা পেয়ে যাবে, তাদের কাছে গেলে আপনার সময় নষ্ট হবে না, হয় পলিসি হবে, না হয় পলিসি তৈরি করার জন্য ওনার থেকেই জায়গা পেয়ে যাবেন। ডোন্ট ওরি। আর ভিইউপি মানুষগুলোকে ত্যাগ করুন, ভেরি আনইম্পর্টেন্ট পার্সন বা লেস ইম্পর্টেন্ট পার্সন। অনেক মানুষ আছে যারা শুধু শুনবে, জানবে, করবে না। যদি দেখেন এরকম মানুষ, তাকে অ্যাভয়েড করুন। আর লো প্রোফাইল কাস্টমারকে এই সময় একটু অ্যাভয়েড করতে হবে। লো প্রোফাইল মানে যাদের হয়তো টাকা জোগাড় করার পর আপনাকে প্রিমিয়াম দেবে, তারা লো প্রোফাইল। যাদের ইনকাম লেভেল কম তারা লো প্রোফাইল। অর্থাৎ আমি
ঘুরিয়ে বললে হয়তো আপনি ভাবছেন যে স্যার গরিব মানুষের পলিসি করতে বারণ করছেন। দেখুন, অবশ্যই যারা রেডি নয় তাদেরকে আমি পলিসি এখন করতে বারণ করছি। বিকজ যদি আপনাকে করতে হয় তাহলে ফোনে ফোনে করুন, অথবা অফ টাইমে করুন, প্রাইম টাইমে নয়। ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইউ হ্যাভ টু বি ভেরি মাচ স্ট্র্যাটেজিক অ্যাবাউট আপনার ডেইলি রুটিন কি হবে। এটা ছবি তুলে নিন। এইটা হচ্ছে আপনার ডেইলি রুটিন। এইটা তুলে নেওয়ার পর আমি একটা ছোট্ট বিরতি নেব, তারপর আমি আপনাদেরকে আরো বিভিন্ন টিপস দেব, আইডিয়াস দেব, হাউ টু মেক সেল ইন নেক্সট 31 days টু বিকাম এমডিআরটি। আর আপনারা যেহেতু আমার এমডিআরটি কোর্স করছেন, আপনারা তো এর পরের যে ক্লাস বৃহস্পতিবার, সেখানে আমরা বিভিন্ন হাই সেল পলিসি এবং পলিসি সেলিং টিপস, ক্লোজ টিপসের ওপর আমি কথা বলবো। অর্থাৎ ইউ উইল বি ভেরি মাচ বেনিফিশিয়াল ইন দ্য নেক্সট ক্লাস বৃহস্পতিবার। আর তার আগে আপনারা ক্লাস পাচ্ছেন আমাদের মঙ্গলবার সকালে, অর্থাৎ পরশুদিন সকালে 25 মিনিটের ক্লাস। এবং তারও আগে একটা ক্লাস পেতে পারেন, সেটা হচ্ছে বুধবার ক্লাস। বুধবার দিন রাত্রে আপনি প্রোডাক্ট নলেজ পেতে পারেন বা ক্লোজ নলেজ পেতে পারেন। আর বৃহস্পতিবার দিন আপনি সেলস এবং এই সময়ের হাইলি অবজেকশন হ্যান্ডলিং অ্যান্ড ক্লোজ টেকনিক অ্যান্ড সেলস নলেজ পাবেন বৃহস্পতিবার। অর্থাৎ এখন থেকে মাত্র কয়েকদিনের মধ্যে, অর্থাৎ মঙ্গল, বুধ এবং বৃহস্পতির মধ্যে 3 বার আপনি আমার সাথে থাকবেন এবং বিভিন্ন আইডিয়াস পাবেন। বাই দ্য বাই, আপনাদের প্রত্যেককে আমি বললাম যে এটাকে ছবি তুলে নিন। যারা এটা ছবি তুলে নিয়েছেন তাদের জন্য একবার আমি বাংলায় দ্রুত বলে দিই। আপনার প্রসপেক্টিং প্রতিদিন আপনার কাছে ফ্রেশ 20 জনের লিস্টের নাম থাকতে হবে যারা কোয়ালিফাইড প্রসপেক্ট। প্রতিদিন আপনাকে 15টা সেলসের জন্য ফোন করতে হবে আর 5টা রিলেশনের জন্য। এই সেলসের ফোনের মধ্যে 10টা হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের জন্য আর 5টা হচ্ছে রেফারেন্সের জন্য, ব্যক্তিকে, মানে এগুলো ব্যক্তি ফোন। ডিজিটাল মার্কেটিং 1 ঘন্টা দিতে পারেন, কিন্তু এই জায়গাটা আমি একটু কমাতে বলবো এখন এই মাসে। আধ ঘন্টা দিন ডিজিটাল মার্কেটিং, মানে হোয়াটসঅ্যাপের জন্য বা এসএমএস ইত্যাদির জন্য। আর অ্যাপ্রোচের জন্য আপনাকে বলেছি 10খানা প্রসপেক্টকে অ্যাপ্রোচ করুন, 10খানা। তবে আমি 7টা থেকে 10টা বলবো। আর প্রেজেন্টেশন, আপনাকে মিনিমাম 5টা প্রসপেক্টের কাছে 10জন প্রসপেক্টকে আপনি অ্যাপ্রোচ করুন। অ্যাপ্রোচ করলেই যে সবাইকে প্রেজেন্টেশন করতে পারবেন তা নয়, কিন্তু প্রেজেন্টেশন মানে ফুল প্রেজেন্টেশন আপনি মিনিমাম 5টা থেকে 7টা পর্যন্ত করুন। প্রতিদিন রাত্রে রুটিন তৈরি করে নিন এবং ফোন কল করার আগে আগে পয়েন্ট তৈরি করে নিন, আমার উদ্দেশ্য কি, কোন কথা বলবেন এবং কি আপনি লাস্ট পর্যন্ত চাইবেন। প্রিপারেশন করুন, যে কোনো অ্যাপ্রোচের আগে আপনি কয়েকটা পয়েন্ট প্রিপেয়ার করুন যে আমি অ্যাপ্রোচটা কোন প্রশ্ন দিয়ে করব বা কোন পারপাসটা দিয়ে করব, কোন কথাটা বলে করব। প্রিপারেশন পয়েন্টস ফর ফর বিফোর প্রেজেন্টেশনের আগেও কয়েকটা পয়েন্ট তৈরি করে রাখুন যে আমি ওনাকে কোন পলিসি দেখাবো, কত টাকা রিটার্ন দেখাবো, ইয়ারলি প্রিমিয়াম কত হচ্ছে, ডেলি প্রিমিয়াম কত হচ্ছে, এবং এরপরে আপনাকে এ, উনি অবজেকশন কি দিতে পারেন সেটা একটু মেন্টালি প্রিপেয়ার হয়ে থাকুন। আর প্রত্যেক দিন 3টে করে নতুন মানুষের সঙ্গে সংযোগ তৈরি করার চেষ্টা করুন। হয়তো আপনি ভাববেন এই নতুন মানুষের সাথে এবছর কি পলিসি করতে পারবো, হয়তো পারবেন না, হয়তো পারবেন, কিন্তু নেক্সট ইয়ারও আপনাকে কাজ করতে হবে। তাই প্রতিদিন আপনি 3টে নতুন মানুষের সাথে সংযোগ তৈরি করুন। হতে পারে এই 3টে নতুন মানুষ আপনি রেফারেন্সের মাধ্যমেই পেলেন বা অ্যাডভোকেসির মাধ্যমে পেলেন বা ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে পেলেন। সো ইউ শুড প্রিপেয়ার ইয়োর সেলফ টু বিকাম এমডিআরটি। আমি আপনাদের প্রত্যেককে বলবো যারা এমডিআরটি $1,000,000 রাউন্ড টেবিল কোর্সে আছেন তাদের জন্য একটা ছোট্ট উদাহরণ দিই, তারপরে আমি ব্রেক নেব জাস্ট 3-4 মিনিটে, তারপরে এসে আমি বাকি টিপস বলবো। এবং আজকের ক্লাসই একমাত্র ক্লাস না যে আপনাকে পুরো মাসটা একদিনে গাইড করছি, না, আজকে শুধু আপনাকে গোটা মাসে আপনি কিভাবে এগোবেন তার একটা রূপরেখা করে দিলাম, কিন্তু এরপরে সেলস এবং মার্কেটিং গাইড আপনাকে প্রতিনিয়ত দিতে থাকবো। আর তাছাড়া ফোনেও কিন্তু আমি গাইডেন্স আপনাদেরকে দিতে থাকি। দেখুন, আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে মানে সকালে আমি বাড়ি থেকে একটু কাজকর্ম করে নিয়ে, কম্পিউটারে কাজ করে নিয়ে আমি একবার ওই 7:30 পৌনে 8টার সময় আমার বাড়ির পাশে একটা মার্কেট আছে, সেখানে গেলাম। ততক্ষণে ওখানে 5-6টা দোকান খুলে গেছে, চায়ের দোকান। আমার চা খাওয়ার সকালে খুব শখ থাকে, তো আমি গেলাম। গিয়ে আমি প্রথমে একটা অচেনা দোকান, মানে যে দোকানে আমি খাই না সেরকম একটা দোকানে আমি চা চাইলাম। তো চাটা আমি ভাবছিলাম যে কেমন হবে জানি না, তো ট্রাই করব। তো চাটা কিন্তু একেবারে অস্বাদ বা বিস্বাদ। আমি কিন্তু একটু মুখে দিয়ে একটু আড়াল করে ফেলে দিলাম, হয়ে গেল। তারপরে আমি আরেকটা দোকানে গেলাম যেটা আমি একবার দুবার গেছি, সেগুলোতে রেগুলার যাই না, কিন্তু সেই দোকানটা তারা তখন রেডি করছে, চা তখনও বসানো হয়নি। তারা বললো আমাদের রেডি নেই, একটু পরে রেডি হবে। তৃতীয় দোকানে গেলাম, যে দোকানে আমি যাওয়ার পর, জাস্ট 1 মিনিট, একটা
আর তৃতীয় দোকানে যাওয়ার পর আমি ইচ্ছাকৃতভাবে চাইলাম যে আচ্ছা সুগার ফ্রি চা পাওয়া যায়। আমি যদিও সুগার ফ্রি চা খাই না, আমি নর্মাল চাই খাই, কোনো কোনো সময় সুগার ফ্রি খাই। সেটা খুব মানে কম। আমি ইচ্ছা করে চাইলাম। তারা বলল না, সুগার ফ্রি আমাদের হবে না, সবই চিনি দেওয়া। আমি কিন্তু ইচ্ছাকৃতভাবে রিকোয়েস্ট করলাম যে করে দেওয়া যাবে না, আমি একটু আশা করে এলাম আপনার দোকানে প্রথমবার। তো আমাকে চেনে কিন্তু, হ্যাঁ, তো সুগার ফ্রি করা যাবে না। আমি কিন্তু এক্সপেরিমেন্ট করছিলাম আসলে। হুম। উনি বললেন না স্যার, হবে না। আহ, এটা, হ্যাঁ, আমাদের হয়ই না বা হবে না। তারপর আমি আরেকটা দোকানে গেলাম। এই চারটেই কিন্তু নতুন দোকান, আমি যেটা খাই সেটা যাইনি। তো গেলাম সেখানে, আমি বললাম যে আচ্ছা, চায়ের সঙ্গে আমি একটা বিস্কুট খেতে চাইছি, কিন্তু একদমই মিষ্টি থাকবে না, একদম মিষ্টি থাকবে না, আমি ক্রিম কাকার টাইপের চাইছিলাম। তো এরকম কি পাওয়া যাবে? বললো না, আমাদের এখানে যতগুলো মিষ্টি বিস্কুট সবই একটু মিষ্টি আছে। তারপর আমি আমার পঞ্চম দোকানে গেলাম যেখানে আমি খাই। তো চলুন, আমি চারটে দোকানের গল্প কেন বললাম জানেন, বলে দিই। দেখুন, আমি একটা এক্সপেরিমেন্ট করছিলাম সকালবেলা, যে কোন দোকানের, আমি যে দোকানটায় খাই ওটাতে অত ভিড় কেন হয়, এইটা বোঝার জন্য। এই চারটে দোকানও তো একই জায়গায়, কেন ভিড় হয় না? প্রথম দোকান, টেস্ট ভালো না, কোয়ালিটি গন্ডগোল, কোয়ালিটি নেই। দ্বিতীয় দোকান, সে এখনো রেডি হয়নি, 7:45 বাজে এখনো রেডি হয়নি। তৃতীয় দোকান, যেখানে আমি কি পেলাম না, আমি কাস্টমাইজেশন পেলাম না। অর্থাৎ আমি সুগার ফ্রি চাইছি, পেলাম না। কিন্তু যে দোকানে আমি খাই সেই দোকানে কেউ সুগার ফ্রি চাইলে সুগার ফ্রি, কেউ লাল চা চাইলে কেউ লাল চা, কেউ কড়া চাইলে কড়া, সঙ্গে সঙ্গে রেডি করে একজনই ব্যক্তি কিন্তু। এরাও একজন, উনিও একজন। এরম নয় যে ওর অনেক কর্মচারী আছে। ওকে, তাহলে কাস্টমাইজ হলো না। চতুর্থ দোকানে কি পেলাম না, সেটা হচ্ছে আমি অ্যাডেড ভ্যালু পেলাম না। অর্থাৎ চায়ের সঙ্গে যে একটা বিস্কুট খাবো আমার পছন্দের, সেটা পেলাম না। অ্যাকচুয়ালি ওনার বিস্কুটই সেরকম ছিল না, একটা দুটো ছিল, তাও সেটা মানে একদমই ভালো না। চারটে জিনিস পেলাম না। ভাবুন তো, একই মার্কেট, মানুষের চাহিদা আছে, আপনার কি এই চারটে আছে? এটা ভাবতে হবে। কোয়ালিটি, অ্যাভেলেবিলিটি, কাস্টমাইজেশন অ্যান্ড অ্যাডেড ভ্যালু। আপনি ভাবুন, একবার বিরতি দিই। এই গল্পটা যাদের ভালো লেগেছে তারা এস লিখুন, এস মানে গল্পটা ভালো লেগেছে, স্টোরি।
ওয়েলকাম ব্যাক এভরিবডি। আপনারা একটু আগে একটা গল্প শুনলেন। চারটে থিম: কোয়ালিটি, কাস্টমাইজেশন, অ্যাভেলেবিলিটি অ্যান্ড অ্যাডেড ভ্যালু। প্রতিদিন এত দুর্দান্ত কাজ করার ফাঁকেও কোয়ালিটি রাখবেন। আপনার পার্সোনালিটির কোয়ালিটি, আপনার নলেজের কোয়ালিটি, আপনার প্রেজেন্টেশনের কোয়ালিটি। তাড়াহুড়ো করতে গিয়ে প্রেজেন্টেশন খারাপ করা মানে সেই পলিসিটা নষ্ট করে ফেলা। অ্যাভেলেবেল, সবসময় অ্যাভেলেবেল রাখবেন নিজেকে। কে জানে, যখন আপনি অ্যাভেলেবেল থাকলেন না, তখনই হয়তো একটা সুবর্ণ সুযোগ আপনার হাত থেকে সরে গেল। যে কাস্টমারের যেমন দরকার তাকে সেইভাবে প্রেজেন্টেশন করাটাকে বলে কাস্টমাইজেশন। আর অ্যাডেড ভ্যালু, আপনার কাছে পলিসি করলে অতিরিক্ত কিছু পাবেই সে, এটা তাকে দেখাতেই হবে এবং তার প্রমাণও দিতে হবে। তাহলেই কিন্তু আপনি অন্যদের থেকে অনেক এগিয়ে যাবেন। আমি এরপরে বিভিন্ন বিষয় ছোট ছোট করে বলবো, যেগুলো আপনাদের এই সময় কাজে লাগবে। বাই দ্য বাই, বলার আগে আমি একবার আপনাদের দেখিয়ে দিই, একবার স্মরণ করিয়ে দিই যে আপনারা এই যে কোর্সে আছেন, এমডিআরটি প্রিমিয়াম কোর্স, এখানে আপনারা অনেকেই আছেন যারা পরের বছরের জন্য রিনিউয়ালও করে নিয়েছেন, ম্যাক্সিমাম জন রিনিউ করে নিয়েছেন এবং নতুন অনেকে জয়েন করেছেন। কিন্তু আপনাদের জানানোর জন্য একবার আমি দ্রুত দেখিয়ে দিচ্ছি যে এই কোর্সে আপনি অ্যাকচুয়ালি আমার থেকে কি কি সাহায্য পাচ্ছেন বা পেতে পারেন। যেমন গতকাল আমরা একটা প্রোগ্রাম করেছিলাম, সেই প্রোগ্রামটার কি নাম বলে দিই। আমরা জানি সেই প্রোগ্রামটার নাম হচ্ছে, যেটা আমাদের 7 নাম্বার ফেসিলিটি, 1 মিনিট দেখাই, সেই ফেসিলিটিটা হচ্ছে আপনার এই 5 নাম্বার ফেসিলিটি, ইন্স্যুরেন্স অ্যাওয়ারনেস অ্যান্ড এডুকেশন ফর কাস্টমার ফ্রি প্রোগ্রাম। এটা কিন্তু আমরা গত 15 দিন আগে একবার করেছিলাম, আবার গতকাল একবার করেছি। কালকে কোন বিষয়ে আলোচনা করেছি আপনারা জানেন। কালকে আমরা আলোচনা করেছি প্যাসিভ ইনকাম, সেকেন্ড ইনকাম, পেনশন ইনকাম, জয়েন্ট লাইফ ইনকাম ইত্যাদি, অর্থাৎ ইনকাম বেনিফিট পলিসির উপর। মজার ব্যাপার জানেন যে সারা ভারতবর্ষে বিভিন্ন কোম্পানি, ইন্স্যুরেন্স কোম্পানি এখন সবচেয়ে বেশি জোর দিয়েছে ইনকাম বেনিফিট পলিসি। আপনি যদি প্রাইভেট কোম্পানির পলিসি কোনগুলো বিক্রি হচ্ছে দেখেন, সেখানেও দেখবেন এই ইনকাম বেনিফিট পলিসি, অর্থাৎ আমাদের উমং এবং উৎসবের সঙ্গে কম্পেয়ার করে। কিন্তু আমরা নিজেরা সত্যিকারের উৎসব উমংকে কি ভালো করে বিক্রি করতে পারছি? চলুন, গতকাল আমি যে প্রোগ্রামটা করেছিলাম তার খুব গুড রেজাল্ট এসছে। অন্তত 4 জন আমার কোর্স মেম্বার আমাকে ফোন করে বলেছে, স্যার আমার, কেউ বলেছে একটা, কেউ বলেছে দুটো পলিসি হয়েছে। গতকাল প্রোগ্রামে যারা যোগদান করেছিলেন সাধারণ মানুষ, আপনাদেরই কাস্টমার, তাদের থেকে আজকে আমি 4 জনের থেকে রিপোর্ট পেয়েছি 3 জন একটা করে, একজন দুটো পলিসি, অর্থাৎ মোট আমি যতটুকু রিপোর্ট পেয়েছি 4 জনের, 4 জনের মিলে মোট 5টা পলিসি বিক্রি হয়েছে। আরও হয়তো অনেকে রিপোর্ট আমাকে দেননি। কিন্তু এখানে আমার একটু বক্তব্য আছে যে যতজনকে আপনাদের এখানে জয়েন করানোর কথা ছিল ফ্রি অফ কস্ট, ততজনকে আপনারা পারেননি। আমি বলবো এই প্রোগ্রাম কিন্তু এরপর থেকে প্রতি 15 দিন ছাড়া আমি করব, এরকম ধরে রাখুন, এটাই আমি করব ভেবেছি। এবং এতে করে যারা এমডিআরটি প্রিমিয়াম কোর্স করছে তারা কিন্তু 26 বার এই প্রোগ্রাম পাবে। কি করে? 12 মাস আছে 2026-এ, আর এই মাসটাও পাচ্ছেন তারা, অর্থাৎ 13 মাস, 13 মাসে 26খানা প্রোগ্রাম পাবেন। একবার ভেবে দেখুন তো, যে এই 26টা প্রোগ্রামে যদি আপনি 15 জনকে বা 20 জন করে অ্যাভারেজে জয়েন করাতে পারেন, ছেড়ে দিন 10 জন করে জয়েন করান, 10 জন করে জয়েন করালে আপনি প্রায় 250 থেকে 300-র কাছাকাছি কাস্টমারকে জয়েন করাতে পারছেন আমার প্রোগ্রামে। এবার গতকাল যারা প্রোগ্রামে ছিলেন তারা এখানে লিখতেও পারেন, আজকেও লিখতে পারেন কালকের প্রোগ্রাম কেমন হয়েছিল। নতুন করে লিখুন, তাহলে সবাই বুঝতে পারবে যে এক্স্যাক্টলি কালকের প্রোগ্রাম কেমন হয়েছিল, কতটা মোটিভেটিং হয়েছিল এবং সাধারণ মানুষ ঢুকলে কতটা তার ভালো লাগবে যে আমার এলআইসি করা দরকার। তো এতটাই ভালো হয়েছিল আপনি কল্পনা করতে পারবেন না। আমার ছেলে যে অ্যাকচুয়ালি ডাক্তার, ও কিন্তু এলআইসি খুব একটা পছন্দ করে না, কিন্তু কালকে আমার প্রোগ্রামটাও একটু শুনেছিল, ছিল বাড়িতে, লাস্ট 10 মিনিট শুনেছিল এবং বলেছে আমার নিজেরই এলআইসি করার ইচ্ছা হচ্ছে। অর্থাৎ এতটাই ভালো প্রোগ্রাম। অথচ মজার ব্যাপার, আপনারা অনেকেই
3 জন 2 জন 5 জন করে কাস্টমারকে জয়েন করাতে পেরেছেন। আমি এই জায়গায় আপনাদের বলতে চাই যে এত সুন্দর একটা প্রোগ্রাম, যেটা আমি কিন্তু অনেক খেটে তৈরি করছি, কিন্তু আপনারা কেন জয়েন করাতে পারছেন না? প্লিজ, প্লিজ আপনারা, আমি 4টে পয়েন্ট আবারও বলবো, অবশ্যই বলবো, প্লিজ আপনারা জয়েন করান। এর জন্য কি করবেন? আপনারা যেটা করবেন সেটা হচ্ছে জুম অ্যাপ, প্রত্যেক কাস্টমার যাদেরকে আপনি মনে করবেন এদেরকে আমি কাস্টমার সেমিনারে ফ্রিতে জয়েন করাবো, স্যারের সন্ধ্যাবেলার প্রতি শনিবার হবে, সেকেন্ড আর ফোর্থ শনিবার, মোটামুটি এটা শিডিউল করেছি, সেকেন্ড আর ফোর্থ শনিবার। তো এই শনিবারগুলোতে সন্ধ্যা 9:45 থেকে 9:45, 1 ঘন্টারই তো প্রোগ্রাম। আমি মানে প্রত্যেককে জুম অ্যাপ ডাউনলোড করে দেবো, আর প্রতিবার আমি 10টা 15টা করে কাস্টমারকে এখানে ঢুকিয়ে দেবো ফ্রিতে। স্যার তাদেরকে মোটিভেট করবে, আমি তার বাড়িতে গিয়ে পলিসি করে আসবো। এইটা যদি করেন, 26টা প্রোগ্রামে আপনি 2টো করে পলিসি করতে পারলে 52খানা পলিসি শুধু এই একটা জায়গা থেকে হবে। আপনি কি জানেন যে এই কাস্টমার অ্যাওয়ারনেস প্রোগ্রামের জন্য এক একটা এজেন্ট কত টাকা খরচ করে? অফলাইনে করার জন্য তারা 1 লাখ 1.5 লাখ টাকা খরচ করে। আবার আমাকে যারা নিয়ে যায় তারা, আমাদের কোর্সই আছে, অনেকে আছে, আমাদের কোর্স অন্তত 8 থেকে 9 জন আছে যারা আমাকে তাদের অফলাইন প্রোগ্রামে নিয়ে গেছেন এই কাস্টমার অ্যাওয়ারনেস প্রোগ্রামের জন্য, এবং এরপরেও নিয়ে যাবেন, বহুবার নিয়ে গেছেন। তারা আমাকে 28,000, 30,000, 35,000 পর্যন্ত ফিস দেন 1 ঘন্টা একটা প্রোগ্রাম করে দিয়ে আসি। সেটা অনলাইনে যখন হচ্ছে, ফ্রিতে যখন আপনাদের কাস্টমারদের দিচ্ছি, তখন আপনারা এটাতে ঢোকান। এটা একটা দিক। এছাড়া আপনি যেটা পাচ্ছেন সকালে প্রভাতী প্রোগ্রাম 25 মিনিটের, এটাতে জয়েন করলে কি হয় জানেন? প্রত্যেক শুক্রবার আর মঙ্গলবার আপনি সকালে যে 8 ঘন্টা বা 25 মিনিটের প্রোগ্রাম পাচ্ছেন, সপ্তাহে 2টো দিন তো আপনার, যেমন একটা ক্রিকেট খেলায় কয়েকটা কয়েকটা ওভার থাকে পাওয়ার প্লে, তাহলে আপনার সপ্তাহে 2টো দিন পাওয়ার প্লে হয়ে যাবে। আপনি সেদিন টার্গেট নিচ্ছেন, মোটিভেশন পাচ্ছেন, টিপস পাচ্ছেন। সকালবেলা 25 মিনিট একটু সময় করে শুনে নিন, তাহলেই আপনি ডেভেলপ হয়ে যাচ্ছেন। মান্থলি সেলস স্ট্র্যাটেজি আপনাদের সকলে তৈরি করতে আমি পারছি না কেন? কারণ আপনারা আমার থেকে চাইছেন না, বা আপনারা আমাকে রিপোর্ট পাঠাচ্ছেন না। যারা রিপোর্ট পাঠান তাদেরকে আমি হেল্প করব। ইয়েস, এমডিআরটি কোর্স কিন্তু টপারদের জন্য। এর মানে জন্মগত টপার হতে হবে তা না, আপনাকে এমডিআরটি করার পরে এই কোর্সে জয়েন করতে হবে না। আপনি নতুন এজেন্ট হতে পারেন, নন এমডিআরটি হতে পারেন, কিন্তু জয়েন করার পর থেকে আপনাকে প্রফেশনাল হয়ে যেতে হবে। যে চলো আমি স্ট্র্যাটেজি দেব, আমি স্যারকে স্ট্র্যাটেজি নেব স্যারের থেকে। তার জন্য আমি আমার নির্দিষ্ট টার্গেট দেব, কতটা কাজ হয়েছে। ডিজিটাল কন্টেন্টের হেল্প অবশ্যই পাবেন, যে সমস্ত আর্টিকেল, লিভলেট, এইগুলো আমি দিচ্ছি এখন, আর্টিকেল টার্টিকেল, লিভলেট বসেও আমি অবশ্যই আরও বেশি করে দেব। সাপ্তাহিক কাজের যে টাস্ক আমি মনিটরিং করছি, কিন্তু এই মনিটরিং করতে আমাদের খুব অসুবিধা হচ্ছে। আমরা যখন ফর্ম দিচ্ছি অনেকে সেটা ফিল আপ করছেন না, বা অনেকে রিপোর্ট করছেন না। এটা কিন্তু আপনারা করুন। বাট এটাও কিন্তু একটা দুর্দান্ত জায়গা, যার মাধ্যমে আপনি কিন্তু 2026 সালে দারুণ হেল্প পাবেন। এছাড়া দেখুন মেন্টারিং, এই যে মেন্টারশিপের গুরুত্ব কিন্তু অপরিসীম। যদিও অনেকেই করেন আমাকে ব্যক্তিগত ফোন, সপ্তাহে 3 দিন পর্যন্ত আমাকে ফ্রিতে ফোন করা যায়। এই যে একটু আগে আমি গল্প বলছিলাম, অনিমেষবাবু জানতে চাইলেন না যে 4টে পয়েন্ট কি, তো চলুন আপনাকে, যেমন আমি বলেছি আমার দিক থেকে একবার দেখুন তো। ধরুন আমি আপনার একজন ট্রেনার, আপনি এখানে পেমেন্ট করে এই কোর্স করছেন, তা আমার থেকেই 4টে পাচ্ছেন কিনা একবার দেখুন, তাহলে একবার ঝালাই হয়ে যাবে। দেখুন, প্রথম হচ্ছে আমি যেটা বললাম যে কোয়ালিটি। আচ্ছা বলুন, আমার যে ক্লাসগুলো এতদিন ধরে করছেন, সেই ক্লাসের কোয়ালিটি কি অন্যান্য ট্রেনারের থেকে খারাপ না বেটার? আপনি লিখুন, চ্যাটে লিখুন, সত্য কথা লিখুন, কোনো মিথ্যা লিখতে হবে না। কোয়ালিটি আশা রাখি বেটার পাচ্ছেন, প্রথম কথা বাংলা। দ্বিতীয় কথা, হাইয়েস্ট কোয়ালিটি আমি দেওয়ার চেষ্টা করি এবং পাচ্ছেন। দ্বিতীয়, অ্যাভেলেবিলিটি। দেখুন, সপ্তাহে 3 দিন আমি আপনার সঙ্গে ফোনে মেন্টরিং করব, তাহলে কতটা অ্যাভেলেবেল, কটা ট্রেনারকে পাবেন যে আপনাকে ফোনে 20 মিনিট 25 মিনিট কথা বলবে? আপনার কি মনে হয় আমার টাইম আছে? না, আমি অনেক কিছু স্যাক্রিফাইস করি বলে তবে টাইম আছে। এবছর আমি অন্য সমস্ত কোর্স বন্ধ করে দিয়েছি, অনলাইন অফলাইনে প্রোগ্রাম বন্ধ করে দিয়েছি। 4টে জায়গায় না 5টা জায়গায় শুধু আমার কন্ট্যাক্ট করা আছে, যেগুলো আমি মাসে একটা করে প্রোগ্রাম করতে যাই। ওটার বাদ দিয়ে আর নতুন প্রোগ্রাম নিচ্ছি না। শান্তিনিকেতনের ট্রেনিং আমি প্রায় অফ করে দিয়েছি। এরপর থেকে যে কটা শান্তিনিকেতন ট্রেনিং হবে আগামী বছর, সব এমডিআরটি ফোকাস হবে। 3 দিন 3 দিন করে 5বার বা 6বার হবে, সব এমডিআরটির ওপর। তাহলে আমি স্যাক্রিফাইস করেছি, আপনার জন্য টাইম রাখছি। অনেকে নিচ্ছেন, অনেকে নিচ্ছেন, কিন্তু অনেকে নিচ্ছেন না, নিন। অর্থাৎ আমি যেটা বলছিলাম, যে একটা হলো কোয়ালিটি আপনি পাচ্ছেন, 2 নাম্বার হচ্ছে অ্যাভেলেবিলিটি, আমি আছি, আপনি নিয়ে নিন। 3 নাম্বার যেটা আমি ওখানে দেখিয়েছিলাম, কাস্টমাইজেশন। দেখুন, আপনার কাস্টমাইজ করে আপনাকে এই যে স্ট্র্যাটেজি দেখাবো, দেখাতে গেলে আমি তো জেনারেল করলে হবে না, আপনার মতো করে করতে হবে। আপনার কি প্রবলেম হচ্ছে, আপনার কতটা কাজ হয়েছে, আপনার কতটা বাকি, আপনার এনওপি বেশি হয় না প্রিমিয়াম বেশি হয়, এটা আমাকে জানান, রেগুলারভাবে জানান, বাড়লো কিনা কমলো কিনা। তবেই তো আপনাকে আমি কাস্টমাইজ করে দিতে পারবো। আমি কাস্টমাইজেশনের জন্য রেডি আছি, এবং সেইভাবেই আমি নিজেকে প্রস্তুত করেছি, এবং তবেই তো আমাদের এখানে 80% এজেন্টকে আমরা এমডিআরটি করার দিকে নিয়ে যেতে পারছি প্রতি বছর।
বছর। এবার চলুন, এছাড়া অ্যাডেড ভ্যালু, যেমন অ্যাডেড ভ্যালুর মধ্যে যে ভিডিও রেকর্ডিং, প্রত্যেকটা ক্লাসের ভিডিও রেকর্ডিং, এটা কিন্তু সব ট্রেনার দেয় না, দিলেও 12 দিন বা এক সপ্তাহের জন্য দেয়। আমি সারা বছরের জন্য আপনাকে দিয়ে রেখেছি। তার সঙ্গে অ্যাডেড ভ্যালুর মধ্যে এই যে সকালবেলা দুটো করে ক্লাস দিচ্ছি, এটা এক্সট্রা, যেটা কিন্তু কথা ছিল না, এক্সট্রা দিচ্ছি। এই যে কাস্টমার অ্যাওয়ারনেস প্রোগ্রাম যেটা রেগুলার দিলাম, এটা কাস্টমাইজ অ্যাডেড ভ্যালু। অর্থাৎ অ্যাডেড ভ্যালু চারটে জিনিস কিন্তু আমি দিয়ে যাচ্ছি। নাম্বার ওয়ান, আমি আমি কোয়ালিটি ট্রেনিং দিচ্ছি, কোয়ালিটি আইডিয়া দিচ্ছি। নাম্বার টু, আমি অ্যাভেলেবেল থাকছি। নাম্বার থ্রি, আমি আপনার জন্য কাস্টমাইজ, যারা আমাকে ফোন করেন তারা জানেন আপনার কতটা ব্যক্তিগত স্তরে, প্রত্যেকে যেন একরকম নয়, কারো অন্যটা সমস্যা, কারো অন্যটা সমস্যা, আমি সেই সমস্যা এবং সমাধান মিটিয়ে দিচ্ছি। এছাড়া আমি অ্যাডেড ভ্যালু অনেক দিচ্ছি। এরপর যদি আপনি নিতে না পারেন, তাহলে আমার মনে হয় তার এই কোর্সটা করার কোনো মানেই হয় না। সে রিলিজ করে যান এই কোর্স থেকে। প্লিজ ডু নট ডু দিস কোর্স, বিকজ এই কোর্সটা শুধু পেমেন্ট করার জন্য আমি খুলিনি। এই কোর্সটা আপনাকে এমডিআরটি করার জন্য খুলেছি। বাই দা বাই, যারা আমাদের এখনও এমডিআরটি কোর্স করতে পারেননি, জয়েন করতে পারেননি যদি, বা জয়েন করেও কোনো কারণে প্রবলেমে পড়ে আছেন, তাদের আমি বলবো যে এই কোর্সটার যে অফার, সেই অফারটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে, আগামীকাল পর্যন্ত লাস্ট আছে। তো অফার রেট চেঞ্জ হয়ে কি হচ্ছে সেটা একবার দেখে নিন। কারণ যারা অফার পেয়েছেন তারা যদি সেই অফারটাকে মেনটেন না করতে পারেন, কি ক্ষতি হতে পারে একবার আমি দ্রুত দেখিয়ে দিচ্ছি, তারপরে আমি বাকি টিপস দিয়ে দিচ্ছি। কারণ এটা নিয়ে পরে যেন কোনো কথা না হয়, পরে আমাকে রিকোয়েস্ট করবেন না, স্যার আমার কেন অফারটা আমি পাচ্ছি না। পাবেন না যদি আপনি মেনটেন না করেন পেমেন্টটা। তো পেমেন্ট আপনাকে ঠিক ঠিক টাইমে করতে হবে, তাহলে আপনি অফার যেমন পেয়েছেন তেমন পাবেন, অনেকের থেকেও কম অফার পেয়েছেন। সেটা আমার সাথে ব্যক্তিগত কথা বলে দেখুন কি চার্ট হচ্ছে। এমডিআরটি প্রিমিয়াম কোর্স 12 মাস প্লাস 1 মাস, 13 মাসের। সরি ফর ইন্টারাপশন, যারা আমার কোর্স করছেন কিন্তু অফার রেটটা সম্পর্কে যাদের সন্দেহ রয়েছে, মনে হচ্ছে যে আমি কি বেশি দিয়ে ফেলছি কোর্সে, দেখুন আপনি কত দিচ্ছেন ভালো করে বুঝে নিন। যারা এককালীন পেমেন্ট করছেন তারা এরপর থেকে 2 তারিখের পর থেকে পেমেন্ট করলে কিন্তু 4,000 টাকা বাড়বে। দুকালীন দুটো ইনস্টলমেন্টে করছেন তারা কিন্তু 5,500 টাকা তাদের বেড়ে যাবে। একবার স্মরণ করিয়ে দিচ্ছি, কারণ আপনারা কোর্স মেম্বার। বাট ডু নট বদার অ্যাবাউট দ্য অফার। যদি আপনি বদার করতে চান তাহলে 2 তারিখের মধ্যে আমি আপনাকে মানে এই ব্যাপারগুলোকে ক্লিয়ার করে দিতে পারি। যারা কোনো কারণে এখনও পেমেন্ট করতে পারেননি পুরোপুরি, তারা কিন্তু অফারগুলো ভালো করে বুঝে নিন। দেখুন, 3টে ইনস্টলমেন্টের অফারে 9,000 টাকার পরিবর্তন হচ্ছে, 9,000 রুপিস। 6টা ইনস্টলমেন্টের অফারে আপনার 12,000 টাকার ডিফারেন্স হচ্ছে, 12,000 রুপিস বেড়ে যাচ্ছে। এবং একটুও কমবে না, ভাববেন না যে কমবে, কারণ আমার কমাবার কোনো প্রয়োজনীয়তা নেই। এই জন্য প্রয়োজনীয়তা নেই অহংকার না, এটাই ঘটনা যে আমি 13 মাস আপনাকে ভ্যালু দেব। আপনি এখান থেকে যথেষ্ট ভালো ইনকাম এবং উন্নয়ন করবেন। আমি শুধু আমার পারিশ্রমিকটাই নেব, মানে আমার কোর্স ফিটা নেব। এবং আপনি যদি মনে করেন যে শুধু ক্লাস নেবেন, তাহলে 70% পেমেন্ট করলেও হয়ে যাবে। শুধু ভিডিও নেবেন, 60% পেমেন্ট করলেও হয়ে যাবে, কিন্তু তাহলেও সস্তা হচ্ছে না। এবার দেখুন, 6টা ইনস্টলমেন্ট, 10টা ইনস্টলমেন্ট যারা নিয়েছেন তাদের কিন্তু 4,599, 5,999 হয়ে যাচ্ছে। অর্থাৎ 14,000 টাকা এখন সস্তা পাচ্ছেন, কিন্তু 2 তারিখের পর 14,000 টাকা বেশি লেগে যাবে। যারা 12টা ইনস্টলমেন্ট তারা কিন্তু 18,000 টাকা বেশি লেগে যাবে, এটা মাথায় রাখুন। আর তাও তো 2রা ডিসেম্বর, আর যদি জানুয়ারি মাসে গিয়ে করেন তাহলে কিন্তু এখানে আরও প্রায় 36,000 টাকা বেড়ে যাবে। এটা 36 না, এটা হয়ে যাবে এখন যেটা রয়েছে আপনার, ধরে নিন 12 মাসে আপনাকে পেমেন্ট করতে হচ্ছে সম্ভবত ওই 65,000, 66,000 টাকা। এটাই ডিসেম্বর মাসে পেরিয়ে গেলেই হয়ে যাবে 72,000 টাকা। সো এটা আপনারা বুঝে নিয়েছেন। তবে যারা অফারটাকে বুকিং করিয়ে রাখতে চান, কোনোভাবে পেমেন্ট করতে পারেননি বা পারবেন না, আজকে 2,000 টাকা দিয়ে অফার বুকিং করে নিতে পারেন। তাহলে আপনি যে সস্তা রেটটা দেখালাম এটা পাবেন। আর এর থেকে সস্তা আবার পরের বছর অক্টোবর মাসের জন্য ওয়েট করুন। তবে এত সস্তা কোনো বছর আমি দিইনি, এবছর দিয়েছি বলেই। অবশ্য এটাও ঘটনা, প্রায় আমার 100 জনের কাছাকাছি ইতিমধ্যে জয়েনিং হয়ে গেছে, আর আরও অনেকে জয়েন হবে। এটা আমি কোর্সের ব্যাপারে বলে দিলাম, বাট আমি এবার টিপসের ব্যাপারে বলবো। দেখুন, এবার আমি একদম ডিরেক্টলি টিপসে চলে আসি। আহ, প্রথম যেটা বলবো সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটাই গুরুত্বপূর্ণ সবচেয়ে। কারা আপনাকে হেল্প করবে জানেন এই সময়? যাদের উপর আপনি এত বছর কাজ করেছেন। কিরকম? আপনার এক্সিস্টিং ক্লায়েন্ট। আর যাদের উপর আপনার পুরো পরিবার কাজ করেছে, আপনার পরিবার কাদের উপর কাজ করেছে জানেন? আপনার রিলেটিভদের উপর। তাহলে আপনার রিলেটিভ
আর আপনার এক্সিস্টিং ক্লায়েন্ট, আর তার সঙ্গে আরেকটা থার্ড এবং ফোর্থ গ্রুপ আছে, সেটা হচ্ছে আপনার ফ্রেন্ড এবং আপনার প্রতিবেশী, যাদের ওপর আপনার জমি তৈরি, যাদের ওপর আপনার অধিকার আছে, যারা আপনাকে একটু হলেও পছন্দ করে কিংবা অপছন্দ করে কিন্তু সম্পর্ক আছে, তাদের ওপর আপনাকে এই মাসে চুটিয়ে কাজ করতে হবে। তাই টিপসটা কি? টিপসটা হলো, একটা টিপস দিই, আপনি একটা লেখা তৈরি করুন, রিকোয়েস্ট লেটার বা কনগ্র্যাচুলেশন লেটার, ডিপেন্ড করছে আপনি কোনটা করবেন, দুটো আলাদা লেটার কিন্তু। আচ্ছা, লেটারটা কি করে পাঠাবেন? পোস্টে পাঠাতে পারেন, কুরিয়ার করে পাঠাতে পারেন, মেল করে পাঠাতে পারেন, এমনকি হোয়াটসঅ্যাপেও পাঠাতে পারেন। আচ্ছা, রিকোয়েস্ট লেটার কোনটা আর থ্যাংক ইউ লেটার কোনটা? চলুন আগে থ্যাংক ইউ লেটারটা বলি। আপনি আপনার এক্সিস্টিং ক্লায়েন্টদেরকে থ্যাংক ইউ দিন। কাদেরকে দেবেন? যারা আপনাকে পলিসি করেছে, রিসেন্ট রিসেন্ট যারা করেছে তাদেরকে তো অবশ্যই দিতে পারেন, কিন্তু যারা এখন করেননি, 1 বছর 2 বছর আগে করেছেন, তাদেরকেও দিন, 5 বছর আগে। কি থ্যাংক ইউ দেবেন? স্যার, আপনাকে আপনাকে আমি ধন্যবাদ জানাই যে আপনাদের অনুপ্রেরণায়, আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় এই বছর আমি ইতিমধ্যে এমডিআরটি বা আন্তর্জাতিক খ্যাতি কোয়ালিফাই করে গেছিটাই বলে দেবেন। বলে দিয়ে লিখবেন যে এই এর জন্য যে পারফরমেন্সের সমস্ত ক্রাইটেরিয়া আমি কমপ্লিট করে ফেলেছি, শুধু বিজনেস ক্রাইটেরিয়াতে অল্প একটু বিজনেস বাকি রয়েছে, বা অল্প কিছু প্রিমিয়াম বা অল্প দু একটি পলিসি আমার বাকি রয়েছে। যেটা যে কথাটা ভালো লাগবে সেটা লিখবেন, দু একটি পলিসি আমার জমা দেওয়া বাকি রয়েছে। আগে তাকে ধন্যবাদ দিলেন যে আপনাদের শুভেচ্ছায়, আপনাদের ভালোবাসায়, আপনাদের মানে আশীর্বাদে আমি এমডিআরটি জিনিসটা কি 1 লাইন 2 লাইনে লিখে দিলেন। লিখে দিয়ে লিখলেন যে আমি আপনাদের আশীর্বাদে আমি এবছর এটার ম্যাক্সিমাম কাউন্টে কোয়ালিফাই করে গেছি, শুধু দুটি পলিসি বা একটি দুটি পলিসি বাকি রয়েছে। এই ব্যাপারে আমি আপনার থেকে আরো আন্তরিক সহযোগিতা কামনা করছি। আর তার জন্য কিভাবে আপনি সাহায্য করবেন, এটা বিষয়ে বলার জন্য আমি আপনার সাথে 2-1 দিনের মধ্যে মিট করে নিচ্ছি। এইভাবে আপনি লিখুন। আপনি বলবেন যে এরকম চাইলে হয়, এরকম চাইলে যে হয়, তার বহু প্রমাণ আমার কোর্সেই আছে, বহু প্রমাণ। কারণ কাদেরকে পাঠাচ্ছেন? আপনার প্রিয়জনদেরকে, আপনার কাস্টমারদেরকে, এক্সিস্টিং কাস্টমারদেরকে। কতজনকে পাঠাবেন? 200 500 পাঠাতে পারেন। চিঠি পোস্ট কতজনকে করবেন আপনার ক্ষমতা অনুসারে করুন। আর ইমেল কতজনকে করবেন বা হোয়াটসঅ্যাপ কতজনকে করবেন বাছাই করে করুন। 2-4 জনকে অবশ্যই বাদ দেবেন, কিন্তু বাকিদেরকে করুন। আবেদন, এটা গেল আপনার ধন্যবাদ জ্ঞাপন পত্র। এবার হচ্ছে রিকোয়েস্ট লেটার। রিকোয়েস্ট লেটার কি জিনিস এটা জানার আগে আগে রিকোয়েস্টের কথা বলতে হবে। রিকোয়েস্ট কিভাবে করতে হয় মনে রাখবেন, ডিসেম্বর মাস হচ্ছে রিকোয়েস্টের মাস। লজ্জা দ্বিধা ভয় ত্যাগ করতে হবে। আপনি এমন কিছু মানুষকে রিকোয়েস্ট করুন যারা আপনার কথা রাখবে। আচ্ছা, আমাদের যখন টাকা হঠাৎ দরকার হয়, হঠাৎ একদম নেই টাকা, আমরা লজ্জা দ্বিধা ত্যাগ করে কারো থেকে তো চাই যে ভাই 10,000 টাকা হবে, রিকোয়েস্ট করি তো। কেন করি? কারণ এমার্জেন্সি প্রয়োজন হয়ে যায় বলে। তখন লজ্জা দ্বিধা চলে যায়। ইমার্জেন্সি এমডিআরটি হওয়াটাও আপনার ইমার্জেন্সি যদি ভাবতে পারেন, তাহলে রিকোয়েস্ট করতে পারবেন, লজ্জা দ্বিধা চলে যাবে। ওখানে তো টাকা চাইছে, এখানে তো টাকাও চাইছেন না, তাকে সমৃদ্ধ করার রাস্তা করে দিতে চাইছেন। তো হোয়াট ইজ দ্য লজ্জা? আচ্ছা, আপনি হেল্প চাইতে হবে, তার মানে হেল্প চান, আপনাকে হেল্প করলে তারও হেল্প হবে। তাকে বলুন, স্যার, আমি আপনার থেকে আজকে একটা অন্য কারণে ফোন করেছি, বা অন্য কারণে আপনাকে আমি হোয়াটসঅ্যাপে লিখছি। আমি আপনার থেকে একটা হেল্প চাইবো, যে হেল্পটা করলে আমি অমুক একটা জিনিস পেতে চলেছি। কি পেতে চলেছেন? ইন্ডিয়ারটি কি জিনিস সেটা বলুন, কতটা আটকে আছে বলুন, যেমন একটু আগে বললাম। সে কিভাবে হেল্প করবে সেটা হয় লিখে দিন, অথবা লিখুন যে স্যার, আপনি আমাকে কিভাবে হেল্প করতে পারেন এটা জানাবার জন্য, এটা নিয়ে কথা বলার জন্য আমি আপনার থেকে মিনিট 5 টাইম চাইবো। আমি একটু মুখোমুখি আপনার সাথে দেখা করতে চাইছি, তবে আপনার সাধ্যে থাকলে আপনি আমাকে হেল্প করবেন। আর আপনার হেল্পটা আমার জীবনে একটা বড় উত্তরণ হবে, এবং আমাকে হেল্প করলে আপনিও কিন্তু কিছু না কিছু বেনিফিট পাবেন। এটা লিখে আপনি লিখতে পারেন। এইখানে একটা ছোট্ট ছোট্ট স্টোরি বলে দিই। একটা এক্সপেরিমেন্ট করা হয়েছিল একজন, মানে আমি যেমন আজকে সকালে এক্সপেরিমেন্ট করলাম, রিয়েল, এটা কিন্তু গল্প না, আমি রিয়েল করেছি আজকে। ঠিক এরকম এক মহিলা
তিনি এক্সপেরিমেন্ট করেননি, কিন্তু তার ঘটনাটা এক্সপেরিমেন্ট হয়ে গিয়েছিল। তিনি সত্যিকারের একবার বিপদে পড়েছিলেন একটা বিশেষ কারণে। কয়েকটা পাতা তাকে জেরক্স করতে হবে, এটা লন্ডনের ঘটনা। এতটাই এমার্জেন্সি যে ওই জেরক্স না করে নিয়ে গেলে তার ছেলের মৃত্যু হয়ে যেতে পারে পর্যন্ত। মানে একটা হয়তো মেডিকেল এমার্জেন্সি ছিল, জেরক্স পেপার জমা না দিলে হসপিটাল ভর্তি করছিল না কয়েকটা পেপার। আর সেই দিনটা এমন টাইম, এমন দিন ছিল, প্রতিটা জেরক্স সেন্টারে লাগাতার লাইন পড়েছিল কিছু বিশেষ একটা কারণে। কোনো জেরক্স সেন্টারই কিন্তু তারটাকে আগে জেরক্স করে দেবে না, তিনজন চারজন পাঁচজন করে লাইন। সে একটা দুটো গেল, অনেককে বলল দাদা আমার একটু তাড়াতাড়ি আছে, আমাকে যদি একটু হেল্প করেন, পাত্তা দিল না। লাস্ট তৃতীয় নাম্বারে গিয়ে সে বলল যে দাদা, বা তাদেরকে রিকোয়েস্ট করে বলল যে আমার কিন্তু আমাকে একটা হেল্প করবেন, কারণ এই কাগজটা আমি যদি এক্ষুনি জেরক্স না করতে পারি তাহলে আমার ছেলের একটা বড় বিপদ হয়ে যাবে। তো এখানে কিন্তু হেল্প পেয়ে গেল, সবাই তাকে রাস্তা ছেড়ে দিল, জেরক্স করতে বলল। কি ঘটেছিল জানেন? প্রথম দুটোতে শুধু তিনি হেল্প চেয়েছিলেন, কিন্তু কারণটা বলেননি। আর দ্বিতীয়টাতে হেল্প চেয়েছেন, কারণটাও বলেছেন, এবং কারণটা কম্পেলিং কারণ। জাস্ট এই গল্পটা আমি শোনার পর আমি নিজে একদিন এক্সপেরিমেন্ট করেছিলাম। একটা জায়গায় আমি ট্রেনিং করতে গিয়েছিলাম, স্টেশন থেকে নেমে আমার গাড়ি আসার কথা ছিল, মানে ওরা বলেছিল গাড়ি পাঠাবো অথবা মোটর বাইকে করে, অল্প দূর, বেশি দূর না, আপনাকে কেউ নিয়ে আসবে, কিন্তু কোনো কারণে সেই গাড়ি আসতে লেট হচ্ছিল। তো আমি কি করলাম, একটা বাস যাচ্ছিল মাত্র 2-3 কিলোমিটার রাস্তা, আমি বাসে উঠে পড়েছি। কিন্তু আমি ভাবতে পারিনি যে ওই বাসে এত ভিড় হতে পারে। আমার কাছে ল্যাপটপ ব্যাগ ছিল, আমি মানে উঠতেই মানে জাস্ট উঠে পড়েছি, আর ছেড়ে দিয়েছে বাসটা। এবার উঠে ল্যাপটপ ব্যাগটা আমি রাখতে পারছি না, কিন্তু লোকে চেঁচামেচি করছে ব্যাগটা পিঠে রাখা যাবে না। এবার একটা জায়গা পাচ্ছি না যে ওপরে আমি তুলবো, আমি তো প্রায় ঝুলছি কাছাকাছি। তো আমি ওই ফর্মুলা ব্যবহার করলাম। আমি ব্যাগটা হাতে করে একটু ধরলাম, ধরে আমি সামনের ব্যক্তিকে বললাম দাদা আমাকে একটু হেল্প করবেন, বলে আমি কারণ বললাম যে আমার হেল্পটা কেন লাগবে। ম্যাজিকের মতো কাজ হলো। যাই হেল্প করব চাইলাম, কারণ বললাম, তিনি হেল্প করলেন। তিনি আবার আরেকজনকে রিকোয়েস্ট করলেন, তা মানে তিনি তো তুলতে পারছেন না, তিনি আরেকজনকে রিকোয়েস্ট করলেন, তিনিও কারণ বললেন, তিনি আরেকজনকে রিকোয়েস্ট করলেন, তিনিও কারণ বললেন, এবং আলটিমেটলি তৃতীয় জন আমার ব্যাগটাকে ঠিক জায়গায় রেখে দিল, এবং নামার আগে ঠিক জায়গায় নামিয়ে দিল। গল্পটা থেকে কি বুঝলেন? হেল্প চাইবেন কারণ সমেত, চাইতে থাকুন, হেল্প পাবেন। লজ্জা দ্বিধা ভয় ত্যাগ করুন। আয়দার হেল্প অথবা থ্যাংক ইউ, ইউ শুড ডু। থার্ড মেথড, কিছু বাড়িতে পলিসি হবে কিনা আপনি জানেন না, একটা গিফট নিয়ে পৌঁছে যান। এটা আমারই একজন স্টুডেন্টের আইডিয়া, মাধব রায় ওর আইডিয়া। তো গিফট আগে দিয়ে দিন, তারপরে পলিসির কথা বলুন। তবে সেটা বাছাই করা কিছু কাস্টমারকে, হতে পারে সেটা মিষ্টির প্যাকেট, এবং সেখানে আপনি ধন্যবাদ জানান, কেন গিফট নিয়ে এসছেন সেটাও কারণ সহ বলুন। আশা রাখি আজকের প্রোগ্রাম আপনাদের ভালো লেগেছে। এই ধরনের অন্যান্য প্রোগ্রাম যেটা এই সপ্তাহে আছে আপনারা জেনে গেছেন। এই ধরনের মানে এমডিআরটি প্রিমিয়াম কোর্সে, সেটা হলো আগামী মঙ্গলবার সকাল 6টা 35, বুধবার দিন সন্ধ্যা 8টা 45, স্পেশাল ক্লাস, ফ্রি ক্লাস, এক্সট্রা ক্লাস। আর বৃহস্পতিবার দিন আমাদের কোর্সের ক্লাস, আবার রবিবার দিন আমাদের কোর্সের ক্লাস। বাই দা বাই, আমাদের এই ক্লাস এবার থেকে, আমাদের এই মাসটার পরে জানুয়ারি থেকে আমাদের কোর্সের দু ধরনের ক্লাস দুদিন ভাগ হয়ে যাবে। বৃহস্পতিবারের ক্লাসটা আমাদের টেকনিক্যাল স্কিলের ক্লাস হবে, নলেজের ক্লাস। আর রবিবারটা ওয়ার্ক প্যাটার্ন, ওয়ার্ক শিডিউল অ্যান্ড হ্যাবিট চেঞ্জ এবং কাজের ওপর ক্লাস হবে। তো আশা রাখি আপনাদের ভালো লেগেছে। আমরা এবার মাইক্রোফোন অন করে দিচ্ছি, আপনারা প্রত্যেকে মাইক্রোফোন অন করে নিন, এবং আজকের মতো আমরা বিদায় চাইবো। আর আমরা সবাই জানি যে এমডিআরটি প্রিমিয়াম কোর্সে এই ক্লাসটা করতে গেলে, এই কোর্সটা কন্টিনিউ করতে গেলে, যারা কন্টিনিউ করছেন প্লিজ কালকে 1 তারিখ পেমেন্ট করতে বিলম্ব করবেন না। পেমেন্ট বিলম্ব করলেই আপনার অজান্তে আমাদের অফারগুলো চলে যাবে, আপনার নতুন অফারে ফিট হয়ে যাবে। তখন যখন আপনাদের আপনাদের থেকে বেশি টাকা চাওয়া হবে, তখন কিন্তু আপনারা দিতে বাধ্য থাকবেন, অথবা আপনাকে কোর্স ছাড়তে বাধ্য হবে। সো আপনাদের প্রত্যেককে বলবো, অফার যখন যেরকম কথা হয়েছে, আমি যত দূর সম্ভব আপনাদের অফার করে দিয়েছি, কিন্তু যেটুকু আমি আপনাকে দিয়েছি সেটা মেনটেন করুন। যদি বলেন না স্যার আপনি এত অফার দেওয়ার পরও আমরা আরও কিছু নিজের মতো করে করব, এটা করবেন না।
এটা করলে আমি পারবোই না আপনাকে সেই অফার দিয়ে রাখতে। সো যারা যে অফার পেয়েছেন, যারা নিয়েছেন, অফার মেনটেন করুন। অফার মেনটেন করার জন্য কাল এবং পরশু লাস্ট ডেট পেমেন্ট করুন। আর যারা অফার এখনও নেননি, নিতে পারেননি, তারা আমার সাথে যোগাযোগ করুন। যারা রিনিউয়াল করতে পারেননি, নতুন বছরের জন্য এখনো যুক্ত হতে পারেননি, তারা আমার সাথে যোগাযোগ করুন। কিন্তু মনে রাখবেন, আমাকে খুশি করার জন্য আমার কোর্সে জয়েন করবেন না। নিজের তাগিদ থাকলে, নিজের প্রয়োজন থাকলে তবে এই কোর্স করবেন। ইট ইজ নট অ্যান এন্টারটেনমেন্ট কোর্স, ইট ইজ আ ভ্যালুয়েবল কোর্স। ইউ শুড ডু join, and before joining you should think whether you should join it or not. টাকা পয়সা অনেক জায়গাতেই খরচ হয়। দিনে 100 টাকা, এখানে 100 টাকাও লাগে না। দিনে 80 টাকা দিয়ে আপনার খরচ করতে যদি বাধা লাগে, আপনি করবেন না। কিন্তু যদি মনে হয় যে 100 টাকা দিনে খরচ করব আর দিনে আমি 500 টাকা ইনকামের জায়গা তৈরি করব, তবেই আপনি জয়েন করুন। 500 কেন, 200 টাকাও ইনকাম করব, তাহলেও জয়েন করুন। বাট যদি মনে করেন ইনকাম যদি কমও হয়, আমি কোয়ালিটি তৈরি করব স্যারের এখান থেকে, আমি নিজেকে ডেভেলপ করব, তাহলেও জয়েন করুন। কিন্তু যদি মনে করেন জাস্ট স্যারের মুখ চেয়ে জয়েন করব, আমি আপনাদের রিকোয়েস্ট করব, ডু নট জয়েন। বিকজ আমি চাই কোয়ালিটি মানে এজেন্টকে ভালো করে তৈরি করতে এবং কোয়ালিটি প্রফেশনাল এজেন্ট তৈরি করতে। ধন্যবাদ। আপনাদের মাইক্রোফোন খুলে বোধহয় দিয়েছি আমি, কিনা বুঝতে পারছি না। না, আপনারা খুলে নিতে পারেন। এরপরে আমরা 3বার যেটা বলি সেটা বলবো। তার আগে আমি একবার জানতে চাইবো যে 2025 সালে যারা লিখলেন 2025 সালে এমডিআরটি করবেন, তারা কি আজকে মনোবল পেলেন যে ইয়েস 1 মাসে করতে পারি? পেলেন কি? Yes, sir. মাইক্রোফোন খুলে নিন কাইন্ডলি। Yes, sir. Yes, sir. পেয়েছেন তো? পিছু হটবেন না, পিছু হটবেন না। আমি আছি, ঈশ্বর আছে, আপনি আছেন, ব্যাস আপনার লিডার আছে। এবার 3বার বলবো, আমি হবই এমডিআরটি, আমি হবই আমি হবই এমডিআরটি, আমি হবই আমি হবই এমডিআরটি। ধন্যবাদ। জয় হিন্দ, শুভরাত্রি। জয়